আমি ডক্টর আমি ডক্টর মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন সোহান, পিএইচডি রেসিডেন্ট ইউরোলজি জেনেসিস বিসিএস কেয়ারের অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর হিসেবে কর্মরত আছি। আমরা আজকের যে সেশন, গত গত দিনের যে সেশন মেডিকেল অফিসারের নিয়োগের পরীক্ষার যে সেশন নিয়েছিলাম, ঠিক সেরকমই একটা সেশন নিব। এবং এই অত্যন্ত কার্যকরী সেশনটি হবে আপনাদের জন্য। এটা আমরা পার্ট পার্ট ভাগ করে নিব, মেডিকেল পার্ট, দেন হচ্ছে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়গুলি আলাদা আলাদা করে সেশন নেওয়া হবে। তো পরীক্ষার যে প্রশ্নটা নিয়ে একটু কথা বলি। গত দিনের যে প্রশ্ন গত দিনের যে প্রশ্ন সেটা একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন ছিল। এই প্রশ্নটাও স্ট্যান্ডার্ড, তবে গত দিনের তুলনায় একটু মনে হয়েছে আমাদের কাছে কিছুটা একটু হার্ড হয়েছে। তবে ওভারঅল কোশ্চেন খুবই স্ট্যান্ডার্ড লেভেলের। আমরা সলভ সেশনে শুরু করছি, মেডিকেল পার্টের সেশন দিয়ে প্রশ্ন দিয়ে আমরা সলভ সেশন শুরু করছি। আমাদের প্রথম যে মেডিকেল পার্টের প্রশ্নটি ছিল, which one is not effective in the treatment of scabies? আচ্ছা, অপশন গুলো হচ্ছে ক্রোটামিটন, পাইরেন্টাল প্যামোড, দেন হচ্ছে আইভারমেকটিন, পারমিথ্রিন। এটা কিন্তু 39 বিসিএস এরকম একটা কোশ্চেন ছিল যে স্ক্যাবিস এর ট্রিটমেন্ট কি, ট্রিটমেন্ট অফ স্ক্যাবিস। আমাদের মডেল টেস্টে ওই কোশ্চেনটা আমরা সেট করেছিলাম যে স্ক্যাবিস এর ট্রিটমেন্ট কি, সেটা ছিল পারমিথ্রিন, যদি একটা অপশন থাকতো। কিন্তু আমাদের কোশ্চেন হচ্ছে নট। তাহলে এখানে যে অপশন গুলো ছিল, ক এটা আমরা স্ক্যাবিসে ব্যবহার করি, গ ব্যবহার করি, ঘ তো আমাদের ড্রাগ অফ চয়েস। আমাদের আনসার হচ্ছে নট, যেহেতু বলেছে আনসার হচ্ছে পাইরমেন্টাল প্যামট। এটা হচ্ছে কোন ক্ষেত্রে ব্যবহার করি, অ্যান্টি হেলমেন্থিক হিসেবে আমরা ব্যবহার করি। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ক্লাসিক্যাল ফিচার অফ নেফ্রোটিক সিনড্রোম? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখেন। গ্রস হেমাচুরিয়া, হাইপারটেনশন, ম্যাসিভ প্রোটিনুরিয়া, অলিগুরিয়া। নেফ্রোটিক সিনড্রোমে গ্রস টোটাল হেমাচুরিয়া আসলে খুব একটা, এটা ফিচার হচ্ছে নেফ্রাইটিক সিনড্রোমের, এজিএন এর ফিচার। হাইপারটেনশন, এটাও এজিএন এর ফিচার। ম্যাসিভ প্রোটিনিউরিয়া, এটাই মোস্ট স্পেসিফিক আনসার। এটা হচ্ছে 3.5 গ্রাম পার গ্রাম 24 ঘন্টায় 3.5 গ্রামের চেয়েও বেশি প্রোটিন যদি লস হয়, দেন হচ্ছে আপনার ম্যাসিভ প্রোটিনিউরিয়া হবে। এর সাথে আপনি জেনারেলাইজড ইডেমা পাবেন, হাইপো অ্যালবুমিনিয়া পাবেন। এগুলো হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের। তবে আমাদের এখানকার যে অপশন গুলো ছিল তার মধ্যে আমাদের গ হচ্ছে আমাদের আনসার। নেক্সটে আসেন, হোয়াট ইজ দ্য কন্ডিশন হোয়েন ওয়েট লস মে অকার ডিসপাইট গুড ফুড এন্ড ইনটেক অর অ্যাপিটাইট? আচ্ছা, এখানে যে অপশন গুলো ছিল, এডিসনস ডিজিজ, ম্যালিগন্যান্সি, কালা জ্বর, ঠিক আছে, থাইরয়েডক্সিকোসিস, সবগুলোতেই আপনার কি হয়, আপনার হচ্ছে ওয়েট লস হয় অলমোস্ট সব কেজি। কিন্তু ঘ থাইরয়েডক্সিকোসিসে ওয়েট লস হয়, কিন্তু কি এখানে গুড অ্যাপেটাইট থাকে, গুড অ্যাপেটাইট থাকা সত্ত্বেও ওয়েট লস হয়, ঠিক আছে। তাহলে আমাদের ঘ হচ্ছে আনসার, থাইরয়েডক্সিকোসিস। A patient admitted in medicine ward, his ABG report is pH হচ্ছে 7.2, তারপর হচ্ছে বাইকার্বনেট লেভেল হচ্ছে কত, 12, এবং পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 25 মিলিমোল পার লিটার। আচ্ছা, হুইচ ইজ দ্য হুইচ ইজ দ্য পসিবল ডায়াগনোসিস? আচ্ছা, 7.2 এটা দ্বারা কি ইন্ডিকেট করতেছে? 7.2 দ্বারা ইন্ডিকেট করতেছে এটা হচ্ছে কি, এটা একটা অ্যাসিডোসিস। বাইকার্বনেট লেভেলটা কম, মানে হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস ইন্ডিকেট করছে। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডটাও কমে গেছে, তার মানে একটা কম্পেনসেটরি স্টেট। তার মানে হচ্ছে একটা কম্পেনসেটরি স্টেট অফ মেটাবলিক অ্যাসিডোসিস। তো এখানে যে অপশন গুলো ছিল, রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি ফেলিওর, গ হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস অ্যান্ড কম্পেনসেটেড মেটাবলিক অ্যালকালোসিস। যদি মেটাবলিক অ্যাসিডোসিস দিত তাহলে আমরা দিতাম, কিন্তু এটা এইখানে যে অপশন সেই অনুযায়ী আমাদের গ হচ্ছে আমাদের আনসার। হাইপোনেট্রিমিয়া অকারসিন, এইটা কিন্তু একটা কনফিউজিং একটা কোশ্চেন। চারটা অপশনের মধ্যে ক এবং হচ্ছে আপনার গ, এই দুই ক্ষেত্রেই আপনার হাইপোনেট্রিমিয়া হয়, কিন্তু কোনটা মোর স্পেসিফিক আমরা একটু আলোচনা করি। এখানে মূলত অ্যাডিসনস ডিজিজে প্রাইমারি হাইপোঅ্যালডোস্টেরনিজম হয়। হাইপোঅ্যালডোস্টেরনিজমের কারণে কি হয়, অ্যালডোস্টেরন কম, তার মানে এখানে পটাশিয়াম সোডিয়াম অবশ্যই কম থাকবে। কিন্তু গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশনেও সোডিয়াম কমে, ভমিটিং এর কারণে সোডিয়াম কমে। বাট এখানে মূল ফিচারটা হচ্ছে হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যালকালোসিস। ঘটনাটা ঘটে প্রথম দিকে, সোডিয়ামটাও কমে। সোডিয়ামটা কমার কারণে ডিহাইড্রেশন হয়। ডিহাইড্রেশনটা আপনার হচ্ছে রিকভার করার জন্য আলটিমেটলি পটাশিয়াম এবং হাইড্রোজেন পরে বেশি বেশি পরিমাণে হচ্ছে বের হয়ে যায়, যার কারণে পরবর্তীতে হয় কি, প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া। তো ঘটনাটা হয় হাইপার ক্লোরেমিক মেটাবলিক অ্যালকালোসিস উইথ প্যারাডক্সিক্যাল অ্যাসিডুরিয়া,
হাইপোনেট্রিমিয়া হচ্ছে হাইপোক্যালিমিয়াটা বেশি এখানে বেশি প্রমিনেন্ট। তো আমাদের এখানে স্পেসিফিক আমরা আনসার দিব হচ্ছে গ, এডিসনস ডিজিজ। নেক্সটে আসেন, হোয়াট ইজ দ্য মোস্ট কমন ইনভেস্টিগেশন অফ নেফ্রোটিক সিনড্রোম? দুইটা কোশ্চেন আসছে নেফ্রোটিক সিনড্রোম থেকে। সেরাম অ্যালবুমিন করি আমরা, 24 আওয়ার ইউরিনারি প্রোটিন, সেরাম ডি3 লেভেল, সিরাম ক্রিয়েটিনিন, সবগুলোই মোটামুটি করা হয়। তবে মোর স্পেসিফিক আমরা যেটা করি হচ্ছে মোস্ট কমন ইনভেস্টিগেশন 24 আওয়ার ইউরিনারি প্রোটিন, ঠিক আছে। নেক্সটে আসেন, হুইচ ইজ নট ট্রু ফর ডেঙ্গু? আচ্ছা, এইখানে একটু কনফিউশন আছে, এই প্রশ্নটা একটু ঝামেলার আছে। ক নাম্বার, ইটস এ ফ্লু, ফ্লু ভাইরাস। আচ্ছা, ডেঙ্গু ফ্লু ভাইরাস না, ডেঙ্গু হচ্ছে ফ্ল্যাপি ভাইরাস। এটা আমাদের হচ্ছে এটাও ঘটনাটা কি, যে ক কিন্তু আমাদের অপশন ফলস। ইট ইজ ক্লোজ কন্টাক্ট ট্রান্সমিসিবল ডিজিজ। আচ্ছা, ক্লোজ কন্টাক্ট ট্রান্সমিসিবল ডিজিজ না, কন্ট্যাক্টের মাধ্যমে কিন্তু ডেঙ্গু ছড়ায় না। তার মানে এটাও ফলস। বাকি যেগুলো আছে সেগুলো আমাদের ঠিক আছে। ঘটনাটা এখন যেটা আমাদের যেটা ক এবং খ এর মধ্যে কোনটা আপনি নিবেন, এটা আসলে যিনি কোশ্চেন করেছেন তিনি আসলে ভালো জানবেন। এটা একটু আমাদের কনফিউজিং। আসলে ফ্ল্যাভি ভাইরাস লিখতে গিয়ে ফ্লু ভাইরাস লিখেছে কিনা সেটাও আমাদের আলোচনার বিষয়। তবে এই প্রশ্নটা আমরা খ যদিও দেই, তবে এটা একটু কনফিউশন আছে। ওভারঅল আমরা আসলে এটা একটু আপনারা ধরে রাখতে হবে, আপনারা যাই দেখান এটা ধরে রাখতে হবে, নেগেটিভ হিসেবে ধরে রাখেন, প্লাস মাইনাস ধরে রাখেন। তবে আমরা যদি স্পেসিফিক আনসার যদি দিতে যাই আমরা ক্ষয় দিব। আচ্ছা আসেন, দ্য মোস্ট কমন কজ অফ কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া ইন অ্যাডাল্টস ইন বাংলাদেশ। এটা গত দিনের কোশ্চেনের রিপিট। এটা আমরা সকলেই জানি যে স্ট্রেপ্টোককাস নিউমোনিয়া। ইন হুইচ অয়েল দ্য স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কন্টেন্স দ্য হাইয়েস্ট? আচ্ছা, সয়াবিন অয়েল, মাস্টার্ড অয়েল, সানফ্লাওয়ার, এগুলোতে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। কোকোনাট অয়েলে থেকে বেশি পরিমাণে হচ্ছে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, আমরা সকলে জানি এটা ভিটামিন কে। ভিটামিন কে কোন কোন ক্লটিং ফ্যাক্টর? 2, 7, 9, 10। হোয়াট ইজ দ্য টি স্কোর ভ্যালু ইন কেস অফ অস্টিওপোরোসিস when tested for BMD? বোন মিনারেল ডেন্সিটি দেখার জন্য টি স্কোর করা হয়। এখানে আপনার কখন হচ্ছে, হোয়াট ইজ দ্য টি স্কোর ভ্যালু অফ অস্টিওপোরোসিস? আমাদের ক হচ্ছে আনসার, লেস দেন ইকুয়াল -2.5 HD। আচ্ছা, নেক্সট, হুইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট ফর ম্যানেজমেন্ট অফ ডায়াবেটিস মেলাইটাস ডিউরিং দ্য মান্থ অফ রমাদান? খুব চমৎকার একটা কোশ্চেন। এখানে যে অপশন গুলো, মেটফরমিন শুড বি স্টপ, আমরা কখনো এটা আমরা এই অ্যাডভাইস আমরা করবো না। মর্নিং ডোজ অফ ইনসুলিন টু বি গিভেন এট সেহরি টাইম, মর্নিং ডোজ অফ ইনসুলিন শুড বি গিভেন এট সেহরি টাইম। এটাই হচ্ছে আমাদের আনসার, আনসার খ। A young boy fell down from tree. An X-ray found his has a fracture of the left humerus at midshaft. Which nerve to be injured? Can be injured in this case? আচ্ছা, আমরা সকলে জানি যদি হিউম্যারাসের নেক ফ্র্যাকচার হয়, এক্সিলারি নার্ভ ইনজুরি হয়, আপনার শ্যাফট ফ্র্যাকচার হলে রেডিয়াল নার্ভ ইনজুরি হয়। আমরা এটা আমাদের যে টিপস এন্ড ট্রিক্স সেশন ছিল সেখানে উল্লেখ করেছিলাম। ঠিক এই কোশ্চেনটাই আবার এখানে দেওয়া হয়েছে, খেয়াল করেন। তাহলে যদি সুপ্রাকন্ডালার ফ্র্যাকচার হয় তাহলে মিডিয়ান নার্ভ ইনজুরি হয়, এপিকন্ডাল মিডিয়াল এপিকন্ডালে যদি ইনজুরি হয় আল্নার নার্ভ ইনজুরি হয়, শ্যাফট অফ দ্য ফিমার ফ্র্যাকচার দ্যাট ইন্ডিকেটস রেডিয়াল নার্ভ ইনজুরি। Which one is not feature of increased intracranial pressure? Headache in the morning, এটা আমরা পাবো intracranial pressure বাড়লে। প্যাপিলোএডেমা পাবো, ভমিটিং পাবো, এগুলো সব ক্লাসিক্যাল আপনার সিমটম অফ হচ্ছে intracranial pressure increase। হ্যালুসিনেশন আমরা এখানে পাবো না। 41, which is the most common and long lasting reason for bowel obstruction after abdominal surgery? যদি আফটার অ্যাবডোমিনাল সার্জারি ওভারঅল যদি আপনি চিন্তা করেন তাহলে হচ্ছে এখানে ইন্ট্রামোরাল কজ আছে, এক্সট্রামোরাল কজ আছে, আর হচ্ছে ইন্ট্রালুমিনাল কজ আছে। তার মধ্যে সবচেয়ে মোস্ট কমন হচ্ছে ব্যান্ডার অ্যাডিকশন। এখানকার আনসারেও আছে আমাদের হচ্ছে পোস্ট অপারেটিভ অ্যাডিকশন। ঠিক আছে, তাহলে আমাদের গ হচ্ছে আনসার। হোয়াট ইজ দ্য বায়োকেমিক্যাল ফাইন্ডিংস অফ নিউট্রিশনাল রিকেট? আচ্ছা, রিকেটস এ কি হয়, বাচ্চাদের যে ক্যালসিয়াম লেভেলটা কমে যায়, বাচ্চাদের ক্ষেত্রে রিকেটস আর বড়দের ক্ষেত্রে ক্যালসিয়াম যখন কমে যায় তখন সেটাকে বলা হয় হচ্ছে কি অস্টিওম্যালাসিয়া। তো লো অ্যালকালাইন ফসফেটেজ, অ্যালকালাইন ফসফেটেজ আপনি রিকেটসে অ্যালকালাইন ফসফেটেজ বেশি থাকবে। যেহেতু ক্যালসিয়াম কম, সুতরাং এখানে প্যারাথিরয়েড হরমোন লেভেলটা বেশি থাকবে। তাহলে এগুলো আমরা পাবো না। সিরাম সিরাম ক্যালসিয়াম, হাই সিরাম ক্যালসিয়াম, ক্যালসিয়াম তো অবশ্যই কম থাকবে। তাহলে আলটিমেটলি কি পাবো আমরা? লো সিরাম ভিটামিন ডি লেভেল। আচ্ছা, ভিটামিন ডিটা কম।
ঠিক আছে, ভিটামিন ডি যখন কমে তখন বাচ্চাদের ক্ষেত্রে রিকেটস আর বড়দের ক্ষেত্রে হয় অস্টিওমেলাইসিস। ঠিক আছে। আচ্ছা, ভিটামিন বি 12 ডেফিসিয়েন্সি ইজ অ্যাসোসিয়েটেড উইথ মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, না এটা তো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হবে, ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হবে, অপটিক অ্যাট্রফি, হার্ট ফেলিওর, পেরিফেরাল নিউরোপ্যাথি। এখানে খ এবং ঘ দুইটাই ঠিক আছে, বাট আমাদের মোর স্পেসিফিক হবে পেরিফেরাল নিউরোপ্যাথি। হুইচ ভ্যাকসিন ইজ টু বি গিভেন অ্যাট বার্থ আন্ডার ইপিআই বাংলাদেশ? এটা তো গত দিনের রিপিট কোশ্চেন। বিসিজিও দেই, ওপিভি0 দেই, আমাদের মোর স্পেসিফিক আমরা গ আনসার বোথ এ এন্ড বি। ঠিক আছে। হুইচ অ্যান্টিবায়োটিক হ্যাজ ন্যারো স্পেকট্রাম ইফেক্টিভিটি? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ন্যারো স্পেকট্রাম নাইট্রোফিউরান্টয়েন, এটাই ন্যারো স্পেকট্রাম, শুধুমাত্র ইউরোপ্যাথোজেন এগেনস্টে আমরা ব্যবহার করি। স্পেসিফিক ভাবে যদি বলি তাহলে ইকোলাই, দেন হচ্ছে প্রোটিয়াস, দেন হচ্ছে আপনার যে গ্রাম নেগেটিভ যে বেসিলাই যেগুলো ইউরিনারি ট্র্যাক্টে কাজ করে তার উপর নিয়ে নাইট্রোফিউরান্টয়েন। অন্যদিকে রিফাম্পিসিন, এটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। হাইলি ব্রড স্পেকট্রাম টেট্রাসাইক্লিন, জেন্টামাইসিন, এটাও ব্রড স্পেকট্রাম। তাহলে আমাদের যদি ন্যারো স্পেকট্রাম বলেন তাহলে আমাদের হচ্ছে নাইট্রোফিউরান্টয়েন। তো এই পর্যন্তই আমার প্রশ্ন ছিল। পরবর্তী প্রশ্নের জন্য সব সেশনের জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি জেনেসিস এর জনপ্রিয় মেন্টর এবং অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর বিসিএস কেয়ারের আসিফ ইকবাল ভাইকে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আব্দুল্লাহ আমিন সোহান ভাইকে। তো আমরা পরের কোশ্চেন সলভে চলে যাই। দেখেন, হোয়াট ইজ দ্য কমন রিজন ফর স্পন্টেনিয়াস অ্যাবর্শন ইন দ্য ফার্স্ট ট্রাইমেস্টার? অ্যাকর্ডিং টু দ্য টেক্সট বুক, মোস্ট কমন কজ ফর স্পন্টেনিয়াস অ্যাবর্শন ইন ফার্স্ট ট্রাইমেস্টার হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি অফ দ্য ফিটাস, যেটা আছে হচ্ছে আমাদের গ নাম্বার অপশনে। সুতরাং সেটা সঠিক আনসার। দেখেন, হুইচ টেস্ট হ্যাজ দ্য হাইয়েস্ট স্পেসিফিসিটি ফর ডায়াগনোসিস পালমোনারি টিউবারকুলোসিস? পালমোনারি টিবি ডায়াগনোসিস করার জন্য আমরা মোস্ট কমনলি যে টেস্টটা করি সেটা হচ্ছে জিন এক্সপার্ট। এখানে অনেকের কোশ্চেন আসতে পারে যে কোয়ান্টিফেরন টিবি কি মোস্ট স্পেসিফিক কিনা। অ্যাকচুয়ালি হচ্ছে কোয়ান্টিফেরন টিবি দিয়ে আমরা বুঝতে পারি যে রোগীর শরীরে কখনো পালমোনারি মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিসের এগেইনস্টে ইমিউন রিয়েকশন হয়েছে কিনা, ইমিউন রিয়েকশনের উপস্থিতি বুঝতে পারি। অর্থাৎ কারো যদি ল্যাটেন্ট টিবি থাকে সেটা দেখার জন্য খুবই স্পেসিফিক হচ্ছে কোয়ান্টিফেরন টিবি, অথবা টিবির অর্গানিজম যদি থেকে থাকে সেটা দেখার জন্য। কিন্তু পালমোনারি টিবি আমি দেখতে চাচ্ছি, তাহলে সেটা কিন্তু কোয়ান্টিফেরন টিবি দিয়ে আমি বুঝতে পারবো না। কোয়ান্টিফেরন টিবি দিয়ে আমি তার শরীরে টিবির অর্গানিজম প্রবেশ করেছে, তার শরীরে তার এগেনস্টে ইমিউন রেসপন্স হয়েছে, অথবা ল্যাটেন্ট টিবি আছে, এতটুকু আমরা বুঝতে পারবো। পালমোনারি টিবি দেখার জন্য আমার মোস্ট স্পেসিফিক হচ্ছে জিন এক্সপার্ট টেস্ট। শর্ট স্ট্রেচার, দেখেন আমাদের এখানে হাইপোথাইরয়েডিজম, টার্নার সিনড্রোম, কুশিং সিনড্রোম, এই তিনটাই কিন্তু পেশেন্ট শর্ট স্ট্রেচার নিয়ে আসতে পারে। কুশিং সিনড্রোমেও আসতে পারে পেশেন্ট অবস্থাকে। যেটা লং স্ট্রেচার, পেশেন্ট হচ্ছে ইলংগেটেড, বিশেষ করে হাত পা এগুলো লম্বা থাকে এবং পেশেন্ট খুব লম্বা থাকে, সেটা হচ্ছে মার্ফাল সিনড্রোম। তো কাজেই মার্ফাল সিনড্রোমের পেশেন্ট আর যাই হোক শর্ট স্ট্রেচার নিয়ে আসবে না। সুতরাং ঘ হচ্ছে সঠিক অ্যান্সার। হোয়াট ইজ দ্য এক্সাম্পল অফ ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেইলার? ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেইলারের কজ হচ্ছে অনেকগুলা কজ আছে, যেমন আপনার পালমোনারি কজ আছে সিওপিডি, আবার কিছু নিউরোমাস্কুলার এবং বোন কজ আছে, যেমন বোন ডিফর্মিটি কাইফোস্কোলিওসিস এর পেশেন্ট রেসপিরেটরি ফেইলার টাইপ 2 নিয়ে আসে এবং এটা একটা ক্রনিক কন্ডিশন। সুতরাং ক্রনিক টাইপ 2 রেসপিরেটরি ফেইলারের এক্সাম্পল হচ্ছে কাইফোস্কোলিওসিস। কমপ্লিকেশন অফ হিট স্ট্রোক, হিট স্ট্রোকের পেশেন্ট ডিআইসি ডেভেলপ করতে পারে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য কমপ্লিকেশন অফ হিট স্ট্রোক। তাহলে ক হচ্ছে সঠিক অ্যান্সার। হুইচ ওয়ান ইজ নট দ্য রিজন ফর কার্ডিয়াক অ্যারেস্ট? কার্ডিয়াক অ্যারেস্টের কজ হচ্ছে বিশেষ করে ভেন্ট্রিকল রিলেটেড যে প্রবলেম গুলা, সেগুলোতে কার্ডিয়াক অ্যারেস্ট বেশি হয়। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হোক, ভেন্ট্রিকুলার অ্যাসিস্টল হোক, অথবা ইলেকট্রোমেকানিক্যাল ডিসোসিয়েশন, এর সবই কার্ডিয়াক অ্যারেস্টের কজ। অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের পেশেন্ট নর্মালি কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে আসে না। তাহলে অপশন ক হচ্ছে সঠিক অ্যান্সার। মোস্ট ইম্পর্টেন্ট ডিটারমিনেন্টস অফ ম্যাটার্নাল মর্টালিটি ইন বাংলাদেশ? বাংলাদেশে ম্যাটার্নাল মর্টালিটির ওয়ান অফ দ্য মোস্ট কমন কজ হচ্ছে পোস্টপার্টাম হ্যামোরেজ বা পিপিএইচ। তো সুতরাং এটাই হচ্ছে আমাদের অপশন গ সঠিক অ্যান্সার। হুইচ ফাইন্ডিং বিলো ইজ অ্যালার্মিং ফর বাংলাদেশি ম্যানস ইয়ারলি হেলথ চেক আপ? একটা বাংলাদেশি মানুষ তার ইয়ারলি চেক আপ করতে গিয়ে আপনি দেখবেন যে পেশেন্টের দেখেন ব্লাড প্রেশার 140/80। যদি 140/140 হলে আমরা হাইপার টেনশন বলি, আইসোলেটেড সিস্টোলিক হাইপার টেনশন। এলডিএল 100, হ্যাঁ 100-র উপরে গেলে আমরা ডিসলিপিডেমিয়া বলি। কিন্তু যেটা সবচেয়ে বেশি অ্যালার্মিং, সবচেয়ে বেশি, সেটা হচ্ছে পেশেন্টের যদি ডায়াবেটিস ধরা পড়ে, আর একটা পেশেন্টের ফাস্টিং ব্লাড সুগার 7 আছে বা তার বেশি, এবং HbA1c মোর ইম্পর্টেন্টলি 9.7%, অনেক বেশি। তো সুতরাং পেশেন্টের ডায়াবেটিস আছে এবং সেটা আনকন্ট্রোল, আর বাকিগুলো তো বর্ডার লাইনে আছে। তো সুতরাং এটাই সবচেয়ে বেশি অ্যালার্মিং।
হুইচ ফুড বিলো হ্যাজ দ্য হাইয়েস্ট ট্রান্স ফ্যাট? এটাও একটু কঠিন একটা কোশ্চেন। দেখেন ট্রান্স ফ্যাট জিনিসটা মূলত থাকে আমাদের যেটাকে বলা হয় ডালটা বা বনস্পতি ঘি বলি আমরা, অথবা মার্গারিন মার্জারিন নামে বলা হয়, তাহলে সেই জিনিসটাতে থাকে। বাকি যেগুলা বলা হয় যে ডেইরি প্রোডাক্ট যেগুলো, এগুলোতে খুব সামান্য পরিমাণে ট্রান্স ফ্যাট থাকতে পারে। তো সামান্য পরিমাণে এখানে যেহেতু একটা ডেইরি প্রোডাক্টের কথা বলা হয়েছে মিল্ক, তাহলে যদিও এটাতে যে অনেক বেশি ট্রান্স ফ্যাট থাকে তা না, কিন্তু এখানকার ফুডগুলোর মধ্যে এটা তুলনামূলক বেশি থাকে, তাহলে মিল্ক হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। A 20 years woman came to you with joint pain and fever. You want to differentiate between SLE and rheumatoid arthritis. দেখেন এসএলই এর জন্য যেরকম হাইলি সেন্সিটিভ হচ্ছে এএনএ এবং হাইলি স্পেসিফিক হচ্ছে অ্যান্টিডিএস ডিএনএ, একই রকম রিউমাটয়েড আর্থ্রাইটিস এর জন্য আমাদের খুব সেন্সিটিভ টেস্ট হচ্ছে আর এ ফ্যাক্টর, রিউমাটয়েড ফ্যাক্টর অথবা আর এ টেস্ট। তাহলে আর এ টেস্ট যদি পজিটিভ চলে আসে, আমি তখন এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস এর দিকে চলে যাব, তখন আমি এসএলই এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস এর মধ্যে আমার একটা ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। বাকি যে ইএসআর, সিআরপি, ডাব্লিউবিসি কাউন্ট, এগুলো যে কোনো ইনফ্লামেশনে বাড়তে পারে, এগুলো নন স্পেসিফিক মার্কার, তাহলে এগুলো দিয়ে আমি ডিফারেন্সিয়েট করতে পারবো না। সুতরাং অপশন গ হচ্ছে সঠিক অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোইং কন্ডিশন ইউজুয়ালি ডাজ নট কজ স্ট্রাইডর? স্ট্রাইডর মূলত হয় আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন। আপার এয়ারওয়ে বলতে আমরা ট্রাকিয়া, ল্যারিংস এই জায়গাগুলোকে বুঝি। তাহলে ডিপথেরিয়া বলি, অ্যাকিউট ল্যারিঙ্গো ট্রাকিও ব্রঙ্কাইটিস বলি বা ক্রুপ বলি, অ্যাকিউট এপিগ্লটাইটিস বলি, এই তিনটাই কিন্তু আপার এয়ারওয়ে অবস্ট্রাকশনের কজ। এই তিনটাতেই পেশেন্ট স্ট্রাইডর নিয়ে আসতে পারে। যেখানে স্ট্রাইডর নিয়ে আসবে না, কারণ এটা লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, সেটা হচ্ছে নিউমোনিয়া, তাহলে অপশন ক হচ্ছে সঠিক অ্যান্সার। হোয়াট ইজ ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড স্ক্রিনিং টেস্ট টু ডায়াগনোজ? দেখেন আগের পরীক্ষাতেও আমাদের স্ক্রিনিং টেস্ট নিয়ে কোশ্চেন এসেছে, সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। স্ক্রিনিং টেস্ট হচ্ছে আমি প্রথমে অনেকজন মানুষকে যখন আমি বাছাই করতে যাব, আগে আমি ছাঁটাই করব। এটা খুব স্পেসিফিক হতে হবে এমন না, কিন্তু এটা সস্তা হতে হবে, ইজিলি অ্যাভেলেবল হতে হবে, খুব স্কিল কেউ ডাক্তার না হলে একজন নার্সও করতে পারবে এরকম একটা টেস্ট। তারপরে আমি এই টেস্ট করে যাদেরকে আমি সন্দেহ ভাজন হিসাবে আমি শনাক্ত করব, তাদেরকে পরবর্তীতে আমি একটা গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট করবো। তাহলে বিশেষ করে আমাদের দেশে খুব একদম মাস লেভেলে, উপজেলা লেভেলে করা হয়, সেটা হচ্ছে প্যাপসমিয়ার ফর কার্সিনোমা সার্ভিক্স। এটার মাধ্যমে আমি স্ক্রিনিং করে প্রথমে সন্দেহভাজন ব্যক্তিদেরকে আমি আইসোলেট করি, পরে তাদেরকে আমি কলপোস্কোপি এন্ড বায়োপসি করি। তাহলে এটা হচ্ছে একটা মোস্ট অ্যাকসেপ্টেড স্ক্রিনিং টেস্ট টু ডায়াগনোজ ম্যালিগনেন্সি এট দ্য মাউথ অফ দ্য ইউটেরাস সার্ভিক্সে অফ এ মিডল এজ ওমেন, 30+ ম্যারিড ওমেনদের করা হয় প্যাপসমিয়ার ফর সাইটোলজি। which is not the characteristic of schizophrenia. Schizophrenia রোগীর অনেকগুলো ক্যারেক্টারিস্টিক আমরা বলেছি, এবিসিডি, অডিটরি হ্যালুসিনেশন হয়, ব্রডকাস্টিং ইনসারশন, উইথড্রল অফ থট হয়, কন্ট্রোল ফিলিং, এছাড়া ক্যাটাটোনিয়া নিয়ে আসতে পারে পেশেন্ট, ক্যান নট স্পিক প্রপারলি, এটাও হতে পারে। কিন্তু যেটা আনলাইকলি সেটা হচ্ছে ডেজাভু ফেনোমেনন, তাহলে গ হচ্ছে সঠিক আনসার। মেজর ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ অ্যাকিউট রিউমেটিক ফিভার আমরা সবাই জানি, মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস আছে, প্যানকার্ডিটিস আছে, সিগনাম কোরিয়া, সাবকিউটেনিয়াস নোডিউল, এগুলো সবই আছে। যেটা নাই সেটা হচ্ছে ফিভার। ফিভার মাইনর ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে, তো সুতরাং এটা মেজর ক্রাইটেরিয়াতে ইনক্লুডেড না। এপস্টেইন বার ভাইরাস, এপস্টেইন বার ভাইরাসের কমপ্লিকেশন যদি আমরা বলি, জেনারেলাইজড লিম্ফ্যাডিনোপ্যাথি, ইনফেকশাস মনোনিউক্লিওসিস এবং বিভিন্ন ধরনের লিম্ফোমা হয়, বুরকিটস লিম্ফোমা হয়। কিন্তু যেটা আনলাইকলি, আমরা জানি যে কার্সিনোমা সার্ভিক্স হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস দিয়ে হয়, এপস্টেইন বার ভাইরাসের সাথে এটা সম্পর্ক নাই। সুতরাং গ কার্সিনোমা সার্ভিক্স হচ্ছে সঠিক অ্যান্সার। হুইচ ইজ নট ট্রু ফর নিপা ভাইরাস? নিপা ভাইরাস খুবই মারাত্মক একটা ডিজিজ করে, তাই এটা সম্পর্কে কোনটা ট্রু নয়? দেখেন এটা আরবোভাইরাস ডিজিজ, ট্রু। এটা সাবক্লিনিক্যাল ইনফেকশন করে এবং আফটার বয়লিং দ্য ডেড জুস ইট ক্যান বি প্রিভেন্টেড, এগুলো ট্রু। কিন্তু যেটা ট্রু না সেটা হচ্ছে দেয়ার ইজ ইফেক্টিভ ভ্যাকসিন এগেনস্ট নিপা ভাইরাস। নিপা ভাইরাস কেন বেশি ডেঞ্জারাস বলতেছি? কারণ এটার বিরুদ্ধে কোনো ভ্যাকসিনও নাই এবং এটার কোনো স্পেসিফিক ট্রিটমেন্টও নেই। তো সুতরাং পেশেন্টের মর্টালিটি রেট অনেক বেশি হাই, এবং বিশেষ করে বাদুর যখন খেজুরের রস খায়, তখন সেই রসে এই জীবাণুটা প্রবেশ করে এবং সেই রসটা কাঁচা অবস্থায় খেলে এই জীবাণুটা ছড়াতে পারে। হুইচ ডু নট ফল আন্ডার দ্য প্রায়োরিটি গ্রুপ ফর টেকিং ফ্লু ভ্যাকসিন? দেখেন ফ্লু ভ্যাকসিন মতো কাদের দিব? যারা ইমিউনো কম্প্রোমাইজ, যারা প্রেগনেন্ট, হাই রিস্ক গ্রুপে, মানে যারা হচ্ছে যে রোগী নিয়ে ডিল করে, হেলথ কেয়ার ওয়ার্কার, তাদেরকে দিব না। নিউবর্ন যদি দিতেই হতো তাহলে তো আমাদের ইপিআই শিডিউল এটা ইনক্লুডেড থাকতো। তাহলে এই যে নিউবর্ন যারা, তারা কিন্তু প্রায়োরিটি গ্রুপের মধ্যে পড়ে না, কাজে খ হচ্ছে সঠিক অ্যান্সার। A person will visit to a malaria prone countryside. Please note that the area is known for chloroquine resistant. Chloroquine resistant, তাহলে সে কি আসলে প্রোফাইলেক্সিস তার লাগবে।
তাহলে প্রোফাইলেক্সিস লাগবে, এবং মাথায় রাখতে হবে যে ওই এরিয়াটা ক্লোরোকুইন রেজিস্ট্যান্ট। তাহলে এরকম এরিয়ার জন্য সে কি ড্রাগ দিয়ে ম্যালেরিয়া প্রোফাইলেক্সিস নিতে পারবে? অ্যান্সার হচ্ছে ম্যাফ্লোকুইন। তাহলে ঘ হচ্ছে সঠিক অ্যান্সার। নন পিটিং ইডিমা, নন পিটিং ইডিমার একটা ইম্পর্টেন্ট কজ হচ্ছে লিম্ফেটিক অবস্ট্রাকশন, আর এখানে একটা লিম্ফেটিক অবস্ট্রাকশনের কজ দেয়াই আছে একদম ক নম্বর অপশনেই, সেটা হচ্ছে ফাইলেরিয়াসিস, যেখানে ক্রনিক লিম্ফেটিক অবস্ট্রাকশন হয়। সুতরাং এটা হচ্ছে সঠিক অ্যান্সার। হুইচ ওয়ান ইজ নট দ্য রিজন ফর সেকেন্ডারি হাইপারটেনশন? আমরা বলেছি সেকেন্ডারি হাইপারটেনশনের কজ হচ্ছে, আপদ দিয়ে মনে রাখবো, অ্যালকোহল, প্রেগনেন্সি, অবেসিটি, ড্রাগ। এর বাইরে দুটা কজ, এন্ডোক্রাইন এন্ড রেনাল কজ। তো এন্ডোক্রাইনের মধ্যে হাইপারথাইরয়েডিজম আছে, রেনালের মধ্যে ক্রনিক রেনাল ফেইলিয়ার আছে। যেটা বললাম যে অবেসিটি, অবেস পেশেন্টদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে, এটাও সেকেন্ডারি হাইপারটেনশনের কজ। ডায়াবেটিসের সাথে হাইপারটেনশন অ্যাসোসিয়েটেড থাকতে পারে, যেহেতু এগুলো মেটাবলিক সিনড্রোমে একটা একটার সাথে জড়িত, কিন্তু ইট ইজ নট ডিরেক্টলি এ কজ ফর সেকেন্ডারি হাইপারটেনশন। তাহলে ক, ডায়াবেটিস হচ্ছে সঠিক আনসার। কমনেস্ট কজ অফ ওয়াটারি ডায়রিয়া ইন বাংলাদেশ ফর আ লং টাইম। তাহলে বাংলাদেশে কমনেস্ট কজ অফ ওয়াটারি ডায়রিয়া কি? বাংলাদেশে কমনেস্ট কজ অফ ওয়াটারি ডায়রিয়া কিন্তু হচ্ছে রোটা ভাইরাস, যদি বলি। বাট ফর আ লং টাইমের কথা যখন বলা হবে, ফর আ লং টাইম মানে রোটা ভাইরাস দিয়ে যেই ডায়রিয়া হবে, সেটা স্বাভাবিকভাবেই, যেহেতু যে কোনো ভাইরাল ডিজিজ কিন্তু শর্ট ডিউরেশন থাকে এবং সেলফ রিমিটিং থাকে। তাহলে যখনই আমরা লং টাইম বলে ফেলবো, তখন কিন্তু রোটা ভাইরাস এক্সক্লুডেড হয়ে যাবে অটো। তখন অ্যান্সার হবে ভিব্রিও কলেরি। এখানেও কিন্তু রাইস ওয়াটারি স্টুল হয়, অর্থাৎ চাল ধোয়া পানির মতো কিন্তু স্টুল হয়। তাহলে এখানে সঠিক আনসার হবে ভিব্রিও কলেরি। হুইচ ওয়ান ইজ নট ট্রু ফর রেসপিরেশন? দেখেন, রেসপিরেশন, ইন্সপিরেশনের সময় কি হয়? রাইট হার্টের অ্যাক্টিভিটি বাড়ে। রাইট হার্ট মানে হচ্ছে হার্ট রেটের সাথে জড়িত এগুলা। আর লেফট হার্টের অ্যাক্টিভিটি বাড়ে হচ্ছে এক্সপিরেশনের সময়। তাহলে দেখেন, এক্সপিরেশনের সময় হার্ট রেট বাড়ার কথা না, হার্ট রেট বাড়ার কথা হচ্ছে ইন্সপিরেশনের সময়। যেহেতু হার্ট রেট বা এসএ নোটটা থাকে হচ্ছে রাইট হার্টে, যেটা বললাম ইন্সপিরেশনের সময় রাইট হার্টের অ্যাক্টিভিটি বাড়ে। তো সুতরাং 99 এর ক্ষেত্রে গ, এটা নট ট্রু বা এটা হচ্ছে ফলস। সবাইকে অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমরা পরবর্তী অংশ পরিচালনা করার জন্য আমাদের জেনেসিস পরিবারের সম্মানিত সদস্য এবং 49তম বিসিএস শিক্ষা ক্যাডারের একজন গর্বিত মেম্বার আবরার ভাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এর মধ্যে আমাদের মেডিকেল পার্টের আলাপ শেষ হয়েছে। আজকে আপনারা যারা পরীক্ষা দিয়েছেন, আমরা সবাই আপনাদের জন্য প্রত্যাশা করছি যে আপনারা সবাই আশানুরূপ ফলাফল পাবেন ইনশাল্লাহ। আমরা আজকে জেনারেল পার্টে প্রথমে আমরা আজকে বাংলা টপিকটা নিয়ে কথা বলবো, বাংলাতে প্রশ্ন করেছে সেগুলো নিয়ে জানবো। এরপরে হচ্ছে ইংরেজি, এবং তারপরে সাধারণ জ্ঞান নিয়ে আপনাদের কাছে আমাদের সেশনের বাকি অংশ চলবে। তো আমরা যেতে চলে যাই। প্রথমে আমরা যদি যে প্রশ্ন, এটা শুরুতেই একদম বাংলা প্রশ্ন দিয়ে শুরু হয়েছিল। অভাব শব্দটি প্রকাশ করছে নিচের কোন উপসর্গযুক্ত শব্দটি? আমরা দেখছি এখানে কয়েকটা শব্দ আছে, এর মধ্যে হাভাতে, আমরা যদি বাংলা উপসর্গ নিয়ে পড়ি, তার মধ্যে কিন্তু হাভাতে কথাটা খুব কমন একটা কথা, কমন একটা শব্দ, যেটা আমাদের কি দেখাচ্ছে, এই যে অভাব শব্দটা বোঝায়, মানে ভাতের অভাব। হ্যাঁ, ভাতের অভাব, হাভাত কথাটা পরিচিত একটা কথা আমাদের জন্য। এরপরে যাই, পুলিন শব্দের সমার্থক কোনটি? পুলিন শব্দটা খুব বেশি পরিচিত না, একটু কম পরিচিত, বাট এটার অর্থ হচ্ছে কি, সাধারণত বালুকাময় চর একটা অবস্থা বোঝায়। হ্যাঁ, আমরা যদি এখানে অপশন গুলা দেখি, তাহলে অ্যাকচুয়ালি কুল বা কুলটা বোঝায় এখানে। তটিনী মানে কিন্তু কি, তটিনী মানে কিন্তু নদী। আর কুরে মানে আমরা জানি। আর কাটা মানে কি, কাটা মানে হচ্ছে কাটা। তো এখানে পুলিন শব্দের অর্থ হচ্ছে বালুকাময় চর, এবং আমাদের অপশনের মধ্যে সেখানে সবচেয়ে কাছাকাছি হচ্ছে কুল শব্দটা, এটা বোঝায়। যদি এরপরে আমরা আসি যে তীরে অবস্থিত, তীরে অবস্থিত শব্দ, এখানে কয়েকটা জিনিস আছে। এর মধ্যে তটিনী অর্থ নদী, আমরা একটু আগে বলছিলাম। মুমূর্ষু মানে আমরা জানি যে প্রায় মৃত প্রায় একটা সিচুয়েশন বুঝায়। এখানে দুইটা শব্দ আছে যেগুলো কনফিউশন ক্রিয়েট করে, একটা হলো তটস্থ, একটা হলো উপকূল। এগুলোর মধ্যে উপকূল মানে কিন্তু কি, আমরা জানি কুলের সমীপে বুঝায়। তটস্থ মানে হচ্ছে তট যোগ স্থিত, যদি আমরা সেভাবে দেখি তাহলে তীরে অবস্থিত বোঝায়। আমরা জানি তট মানে হচ্ছে তীর। তো এই দুইটা মিলে বেসিক্যালি এখানে তটস্থ হবে সঠিক উত্তর। যদিও তটস্থ শব্দের একটা প্রচলিত, খুবই প্রচলিত অর্থ আছে, সেটা হচ্ছে বিচলিত, কিন্তু আমাদের এখানকার জন্য তটস্থ মানে আসলে তীরে অবস্থিত বুঝাবে। যদি আমরা এরপরে যাই, জসিমউদ্দিন রচিত কবর কবিতা, এটা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল? কল্লোল। এটা আসলে আপনারা পড়েছেন, জসিমউদ্দিন সম্পর্কে জানেন।
সো কল্লোল প্রকাশ পত্রিকা প্রকাশিত হয়েছিল। এরপর হচ্ছে বাংলা স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু ব্যবহার করতে হয় কি বোঝাতে। সো এখানে অনুনাসিকতা, এটা আমরা জানি যে সমস্ত, যেমন চাঁদ বা এরকম যে শব্দগুলোতে কি থাকে চন্দ্রবিন্দু থাকে, সেগুলোতে কি করতে হয়, এই যে একটু নাকি উচ্চারণ যেটা বলে আর কি, এরকম একটা উচ্চারণ আসে, সেই অনুনাসিকতার জন্যই মূলত চন্দ্রবিন্দু ব্যবহার করা হয়। এরপর হচ্ছে মৌলিক স্বরধ্বনি কয়টি বাংলা বর্ণমালায়, এটা আমরা জানি যে স্বরবর্ণ আর স্বরধ্বনি কিন্তু ডিফারেন্ট, এটা আপনারা সবাই জানেন। সো এটা যেন গুলিয়ে না যায়, স্বরবর্ণ 11টি আমরা জানি, কিন্তু স্বরধ্বনি হচ্ছে 7টি। এবং এই স্বরধ্বনি যখন বলি তখন আমরা এমন একটা ধ্বনি এর মধ্যে চলে আসে যেটা কিন্তু স্বরবর্ণের মধ্যে নাই, সেটা হচ্ছে কি এ, অজফলা আকাশ, এটা কিন্তু কোথায় নাই, স্বরবর্ণের মধ্যে নেই, কিন্তু এটা স্বরধ্বনির মধ্যে আছে। তো আমরা এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো। এরপরে যদি যাই, ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠাকালে সভাপতি কে ছিলেন? এটা প্রতিষ্ঠা হয়েছিল বেসিক্যালি 1926 সালে, তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর কি ছিলেন, সভাপতি ছিলেন। অহরহ শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে আমরা দেখতে পাচ্ছি বলাই আছে যে অহ যোগ অহ, এটা হচ্ছে সঠিক, অর্থাৎ চন্দ্রবিন্দু যুক্ত যেটা অহ আছে এটা। এগুলোর সাথে একটা কথা হচ্ছে কি, যদি এইরকম সন্ধির ক্ষেত্রে, বিশেষ করে বিসর্গ সন্ধি আমরা বুঝতে পারছি, কিন্তু বিসর্গ আছে এখানে শেষে যদি মানে বিসর্গ থাকে এবং তার উপরে যদি অ থাকে, তাহলে দুটা মিলে কি হবে, দুটা মিলে র হবে। এবং সেভাবেই এখানে অহরহটি হয়েছে। নাটিকা শব্দটি আমরা জানি, নাটিকা ইকা দিয়ে এখানে বোঝায় কি, ক্ষুদ্র। নাটক যখন বলে, নাটক কিন্তু অনেক লম্বা হয়, ধরেন নাটক হতে পারে 1 ঘন্টা 1.5 ঘন্টা, কিন্তু নাটিকা হয় কি ছোট, নাটিকা হয় আমাদের এখন আপনি হালের স্টাইলে বলতে পারেন ফিল্ম আর শর্ট ফিল্মের মতো আর কি। হ্যাঁ, এখানে নাটিকাটা বেসিক্যালি শর্ট ফিল্ম, আর যদি নাটক হয় সেটা বেসিক্যালি লং ফিল্মের চিন্তা করতে পারে, তাহলে জিনিসটা বুঝতে সহজ হবে। মূর্ধন্য ন ব্যবহার করা হয় কোন ধরনের শব্দ? আমরা জানি যে আহ তৎসম শব্দে, অর্থাৎ যে সমস্ত শব্দগুলো সরাসরি সংস্কৃত থেকে এসেছে সেগুলোতে বেসিক্যালি কি করা হয়, এই মূর্ধন্য ণ ব্যবহার করা হয়। অন্য শব্দগুলোতে মূর্ধন্য ণ ব্যবহার করা হয়নি, সেখানে সরাসরি কি করা হয়, ন ব্যবহার করা হয়, দন্ত ন ব্যবহার করা হয়। আমরা যদি এরপরে যাই, কোনটি তারিখবাচক শব্দ? এটা খুবই প্রচলিত, আমরা বলি যে পহেলা বৈশাখ। যদি এখানে অন্য কিছু আসতে কনফিউশন থাকলেও, যেহেতু পহেলা শব্দ আমরা ব্যবহার করি পহেলা বৈশাখের ক্ষেত্রে, সেটা আমরা সবাই জানি যে পহেলা, এটাই মূলত এখানে সঠিক হবে। আমরা যারা একটু যাই, ক্রিয়ামূলের অপর নাম কি? এটা আমরা জানি যে এটা ধাতু। হ্যাঁ, ধাতুর সাথে অনেক কিছু যুক্ত হয়ে শব্দ গঠিত হয়, কিন্তু ক্রিয়ামূল হচ্ছে কোনটা, মূল হচ্ছে ধাতু। এরপরে যদি আমরা যাই, একটা কর্মধারয় সমাস, মন মাঝি, এটার ব্যাস বাক্য কোনটা? এটাও জানি আমরা, মন রূপ মাঝি। এবং এগুলো কিন্তু খুব কমন, আপনি যখনই এই এটাও কিন্তু কমন একটা জিনিস, যেটা পড়তে গেলে আপনি পাবেন, মানে একেবারে সমাস পড়তে গেলে যে কিছু অপশন আমাদের মধ্যে খুবই আসে ঘুরে ঘুরে, তার মধ্যে এটা একটা। মরুত শব্দটি এর অর্থ কি? হ্যাঁ, মরুত শব্দের অর্থ হচ্ছে বায়ু, অন্য যেগুলো আছে কোনোটা আসলে মরুত শব্দের অর্থ না। এরপর হচ্ছে সং অফারিংস কোন কাব্যগ্রন্থের অনুবাদ? আমরা জানি সং অফারিংস হচ্ছে গীতাঞ্জলির অনুবাদ, এবং রবীন্দ্রনাথ কিন্তু এই সং অফারিংস এর জন্য কি পেয়েছিলেন, নোবেল পেয়েছিলেন, উনি কিন্তু গীতাঞ্জলির জন্য নোবেল পান নাই। এটা কিন্তু মাঝে মধ্যে কি হয়, এই প্রশ্নটা একটু কমপ্লিকেটেড করে আমাদের সামনে আসে। সো এই সং অফারিংস হচ্ছে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের অনুবাদ। এবং এরপরে আসছি, বাক্যে ব্যবহৃত শব্দকে কি বলা হয়? পদ বলা হয়। একটি শব্দ আগে যে কোনো কিছুই হতে পারে, কিন্তু যখন বাক্যে চলে আসে তখন সেটা কি হয়ে যায়, পদ হয়ে যায়। এবং বাক্যে থাকলে সেটা ওই যে পদের যে টাইপ গুলো আছে তার মধ্যে কোন একটার মধ্যে পড়বে। হচ্ছে 88 নিচের কোনটি উপন্যাস? ইন্টারেস্টিং হচ্ছে এখানে যেটার মধ্যে কবিতা লেখা আছে এটা হলো উপন্যাস, সেটা শেষের কবিতা। হ্যাঁ, এটা খুব একটা পরিচিত একটা আমাদের নাম, শেষের কবিতা রবীন্দ্রনাথের। আচ্ছা, এরপরে হচ্ছে 18 বছর বয়স কবিতাটার লেখককে? 18 বছর বয়স লিখেছেন। একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে 18 বছর বয়স যিনি লিখেছিলেন, উনি কিন্তু মাত্র 21 বছর লিখেছিলেন। সে হচ্ছে সুকান্ত ভট্টাচার্য, এবং ওনার ছাড়পত্র একটা বই ছিল, সেটারই মূলত একটা লেখা হচ্ছে 18 বছর বয়স। আমরা একেবারে এই শেষ প্রশ্নে চলে এসেছি, বাংলা শেষ, কিন্তু আরো দুইটা বিষয় এখানে বাকি আছে। শব্দের মধ্যে বা শেষে বফলা যুক্ত হলে সেটা কি হয়? শব্দ হলে, যেমন আমরা যদি দেখি শেষে যদি একটা চিন্তা করি বিশ্ব, এই বিশ্ব যদি শব্দটা শেষে বফলা আছে, কি হচ্ছে, আমরা এখানে যে বিশ্ব আমরা এরকম কিছু বলছি না, আমরা কি বলছি যে স যেটা আছে শকে আমরা দ্বিত্ব করে বলছি, এরকম দ্বিত্বই হচ্ছে, অর্থাৎ এখানে অপশন হচ্ছে কোনটা, গ, যেটা বলা আছে বফলা যুক্ত ব্যঞ্জন ধ্বনির দ্বিত্ব হবে। এটা হলো মূলত বাংলার। আজকে আমাদের এখানে বাংলাতে মূলত 19টা প্রশ্ন এসেছিল, আমরা সেগুলো জানলাম। আমরা এখন চলে যাবো আমাদের ইংলিশ পার্টে। আমাদের
রাব্বি স্যারকে অনুরোধ করছি ইংলিশ পাঠটা পরিচালনা করার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের সব কোশ্চেন সলিউশনের ক্লাসে। সো এতক্ষণ আপনারা হচ্ছে মেডিকেল পার্ট এবং হচ্ছে বাংলা পার্টের সুন্দর সমাধান দেখলেন। তো এখন মূলত আমরা ইংলিশের যে 20টি কোশ্চেন এসেছে এই কোশ্চেন গুলো একটু দেখবো আসলে। So, এখানে দেখেন প্রথম কোশ্চেনটা কিন্তু একদমই হচ্ছে মানে অ্যাজ ইউজুয়াল আপনারা ছোটবেলা থেকেই পড়ে আসছে এই কোশ্চেনটা। কোশ্চেনটা কি ছিল? দ্য লয়ার অ্যান্ড দ্য জার্নালিস্ট। সো আমরা জানি যখন আমরা দুইটা নাউনের আগে দা ব্যবহার করব তখন সেটা কি হয়ে যায়? তখন সেটা সাধারণত প্লুরাল হয়ে যায়। যেমন দ্য লয়ার, লয়ারের আগে কি আছে? দা আছে। এবং হচ্ছে কি জার্নালিস্ট, এই জার্নালিস্টের আগেও কি আছে? দা আছে। তার মানে এখানে কিন্তু দুইটা পার্সনকে বোঝানো হচ্ছে, জার্নালিস্ট একজন এবং হচ্ছে কি লয়ার একজন। তার মানে যেহেতু সাবজেক্ট হচ্ছে প্লুরাল, তার মানে এটা পুরোটাই হচ্ছে আমার সাবজেক্ট এবং সাবজেক্টটা কি প্লুরাল। আর প্লুরাল সাবজেক্ট অলওয়েজ হচ্ছে গ্রহণ করবে কি? অলওয়েজ হচ্ছে প্লুরাল ভার্বটাকে গ্রহণ করবে। তার মানে আমরা অপশনগুলোতে একটু যদি দেখি যে প্লুরাল ভার্ব কোনটা, দেখেন ইজ হচ্ছে একটা কি সিঙ্গুলার ভার্ব, আর হচ্ছে কি একটা প্লুরাল ভার্ব, ওকে আমরা একটু কনসিডারেশনে রাখলাম। দেন হচ্ছে ওয়াজ হচ্ছে কি একটা সিঙ্গুলার ভার্ব এবং হচ্ছে কি ডাজ হচ্ছে কি একটা সিঙ্গুলার ভার্ব। তার মানে আমাদের অপশন বাকি থাকে কোনটা? অপশন হচ্ছে নিঃসন্দেহে বাকি থাকে হচ্ছে অপশন খ, অর্থাৎ হচ্ছে ইংলিশে বলতে গেলে সরি ইংলিশে বলতে গেলে আহ এখানে অ্যান্সার হচ্ছে কি আর। ওকে, যেহেতু সাবজেক্ট হচ্ছে প্লুরাল, ভার্বটা অবশ্যই কি হবে? প্লুরাল। ওকে, নেক্সট কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, এখানে দেখেন আইডেন্টিফাই দ্য এরর ইন দ্য সেন্টেন্স, মানে হচ্ছে এখানে সেন্টেন্স কারেকশনটা এসেছে, মানে নিচের কোনটা হচ্ছে এরর রয়েছে সেটা আইডেন্টিফাই করতে বলা হয়েছে। তো এখানে সেন্টেন্সটা যদি আমরা একটু দেখি, দেখেন আর্নল্ড, আর্নল্ড মূলত এখানে একজনের নাম বোঝানো হচ্ছে, ঠিক আছে? আর্নল্ড ইজ ওয়ান অফ দ্য মোস্ট সেলিব্রেটেড পোয়েট অফ ভিক্টোরিয়ান পিরিয়ড। ভিক্টোরিয়ান পিরিয়ডের অন্যতম বিখ্যাত একজন কবির নাম কি ছিল? আর্নল্ড ছিল। এটাই মূলত এখানে বোঝানো হচ্ছে, ঠিক আছে? মিনিংটা মূলত এটাই ছিল। তো এখানে মূলত একদমই সিম্পল একটা গ্রামেটিক্যাল রুলস বা ইউজ করা হয়েছে। আমরা সাধারণত জানি কি, যে সেন্টেন্স গুলোতে অন অফ দা থাকে, ঠিক আছে, যে সেন্টেন্স গুলোতে অন অফ দা থাকে, খেয়াল করেন এখানে কিন্তু ইজ এর পরে কি রয়েছে? অন অফ দা, ঠিক আছে? তো সেন্টেন্সে অন অফ দা থাকলে এরপরে নাউনটা সবসময় কি হবে? নাউনটা সবসময় হচ্ছে প্লুরাল হবে। ওকে, নাউনটা অলওয়েজ প্লুরাল হবে, কিন্তু ভার্বটা কিন্তু সিঙ্গুলার হবে। ওকে, অন অফ দা যুক্ত সেন্টেন্সে সব সময় হচ্ছে নাউনটা প্লুরাল, ভার্বটা সিঙ্গুলার। এই রুলসটা কিন্তু আমরা অনেকবার বা অনেক বিভিন্ন জায়গায় কিন্তু অবশ্যই খুবই ইম্পর্টেন্ট একটা রুলস এবং বিভিন্ন পরীক্ষায় অনেকবার হচ্ছে এসেছে। তার মানে অন অফ দা যুক্ত সেন্টেন্সটা নাউনটা হচ্ছে প্লুরাল, ভার্বটা হচ্ছে কি সব সময় হচ্ছে সিঙ্গুলার। তো এখানে দেখেন অন অফ দার পরে অন অফ দ্য মোস্ট সেলিব্রেটেড, এখানে কি আছে? দেখেন পোয়েট আছে, অর্থাৎ সিঙ্গুলার নাউন রয়েছে। তো সিঙ্গুলার নাউনটা অবশ্যই কি হওয়া উচিত? অবশ্যই কি প্লুরাল হওয়া উচিত, অর্থাৎ পোয়েটস হওয়া উচিত। ওকে, অবশ্যই কি হওয়া উচিত? পোয়েটস হওয়া উচিত। তার মানে আমাদের অপশন কোনটা? দেখেন সেলিব্রেটেড পোয়েট, এই পার্টটা হচ্ছে কি আমাদের ভুল রয়েছে। অ্যান্সার হবে সি অথবা গ। ওকে, এর পরের কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, চুজ দ্য কারেক্ট স্পেলিং, মানে একদম ইজি একটা স্পেলিং এখানে আপনাদের কিন্তু দেওয়া হয়েছে, ঠিক আছে? রিপিটেশনস বানানটা পারেন এমন কোনো প্রার্থী আসলে পাওয়া যাবে না। ইংলিশ কোশ্চেনটা কিন্তু মোটামুটি মানে একদমই ইজি এসছে, কিন্তু দু একটা কোশ্চেন কিন্তু আপনাদের একটু মানে ভোগান্তির কারণ হয়েছে, আমি একটু পরে দেখবো সেগুলো। তো রিপিটেশনস বানানটা আমরা সবাই জানি, রিপিটেশনস, আর ই পিই টিআই টিআইওএন, এভাবে মনে রাখবেন। আমি প্রায় আপনাদের বলি যে কারেক্ট স্পেলিং গুলো সাধারণত সিলেবাস ভাগ করে যদি আপনারা মনে রাখেন, প্রচুর লিখবেন, লিখে লিখে হচ্ছে কারেক্ট স্পেলিং গুলো মনে রাখার একটু চেষ্টা করবেন, ঠিক আছে? রিপিটেশন। ওকে,
এর পরের কোশ্চেনটা যদি আমরা এটা দেখি, হোয়াট ইজ দ্য ভার্ব ফর্ম অফ কমোডিটি? কমোডিটির ভার্ব ফর্মটা কি, এটা জানতে চাওয়া হয়েছে। তো আমরা জানি কি কমোডিটি মানে হচ্ছে পণ্য দ্রব্য। ওকে, পণ্য দ্রব্য। ওকে, তো আমরা জানি কোন একটা ওয়ার্ডের শেষে সাফিক্স যোগ করে সাধারণত কি করা হয়, সেটাকে কনভার্ট করা হয়, অর্থাৎ পরিবর্তন, সেটাকে নাউন করা হয়, অথবা হচ্ছে অ্যাডজেক্টিভ করা হয়, অথবা হচ্ছে কি ভার্ব করা হয়। সো কমোডিটির পরে সাধারণত আই এফ ওয়াই এই ওয়ার্ডটা, অর্থাৎ এই সাফিক্সটা যদি আমরা অ্যাড করি সেক্ষেত্রে কি হয়ে যায়, সেটা হচ্ছে একটা ভার্ব হয়ে যায়, অর্থাৎ কমোডিফাই। ওকে, কমোডিফাই। সো আমাদের কমোডিটি এই নাউনটার ভার্ব ফর্মটা হচ্ছে কি কমোডিফাই। সো এর পরের কোশ্চেনটা যদি দেখি, আচ্ছা উইজডম, এটা মূলত বাংলার একটা কোশ্চেন, তারপর ইংলিশে যেহেতু আচ্ছা দেখা যাক যে উইজডম শব্দের বাংলা অর্থ কোনটি। ঠিক আছে, এটা কিন্তু অনেকে অ্যান্সার দিবে হচ্ছে জ্ঞান। এটা কিন্তু একদম হচ্ছে প্রিভিয়াস বিসিএস এর একটা কোশ্চেন। সো উইজডম কিন্তু বোঝাচ্ছে কি, মানে জ্ঞানের থেকেও গভীর কোন একটা বিষয়, অর্থাৎ প্রজ্ঞা। অর্থাৎ আপনি কোন একটা বিষয় শিখলেন, শেখার পরে সেটা যদি আপনি অনুধাবন করেন এবং সেটা হচ্ছে যদি অ্যাপ্লাই করতে পারেন, সেটাই মূলত কি হয়ে যায়, প্রজ্ঞা। ঠিক আছে, জ্ঞানের গভীরতা বোঝাতে এটা মূলত ব্যবহার করা হয়। ঠিক আছে, আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন আপনার মানে যে অর্জনটা বা যে জ্ঞানটা আপনি অর্জন করলেন, সেটা যদি আপনি অনুধাবন করতে পারেন এবং হচ্ছে সেটা অ্যাপ্লাই করতে পারেন, সেটার নাম হয়ে যায় কি উইজডম। ওকে, তো এর পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডিয়াম ওয়েদার দ্য স্টর্ম? এটা কিন্তু চমৎকার একটা ইডিয়াম, যদিও একটু আনকমন, সাধারণত এই পরীক্ষায় আমরা দেখি না এ ধরনের ইডিয়াম এসছে। So, আসলে এই ইডিয়মটা মানে প্রেক্ষাপটটা যদি আমরা একটু দেখি যে আসলে এটা কেমন, দেখেন ওয়েদার মানে হচ্ছে কি জানি আমরা, আবহাওয়া জানি। স্টর্ম মানে কি, ঝড়। আমরা বাংলায় বলি না ঝড় ঝাপটা, জীবনের ঝড় ঝাপটা এরকম বলি না, এরকম কিন্তু বলি। তো সেইটার মিনিং কিন্তু, সেটার ইংলিশটা কি, ওয়েদার দা স্টর্ম। ওকে, এটার প্রেক্ষাপটটা যদি মানে ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা আমি সবসময় বলি ইডিয়ম এন্ড ফ্রেজ সবসময় কি করবেন, আপনার একটু প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ডটা জেনে যদি একটু পড়ার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনাদের মনে থাকবে। ওকে, আমরা যখন 18 শতাব্দীর দিকে 1800 সালের দিকে যখন আমাদের যে সাগরে যে জাহাজগুলো চলে, সেই জাহাজগুলো কিন্তু ম্যাক্সিমাম ছিল কাঠের তৈরি ছিল, অর্থাৎ তখন কিন্তু মডার্ন ইকুইপমেন্ট ছিল না। ঠিক আছে, তো তখন এই জাহাজগুলো যখন হচ্ছে ওয়েদারটা খারাপ থাকতো, তো নাবিকরা তখন এই সংক্ষেপে হচ্ছে এটা বলতে চেষ্টা করতো ওয়েদার দ্য স্টর্ম। ঠিক আছে, জাস্ট হচ্ছে ওয়েদারের খারাপ অবস্থা বা সামনে হচ্ছে ঝড় ঝাপটা রয়েছে এটা এক্সপ্রেস করার জন্য। ওকে, তো আপনাদের জীবনে অনেক বেশি ঝড়ঝাপটা থাকতে পারে, তো আমাদের হচ্ছে যখন ঝড়ঝাপটা থাকে তখন হচ্ছে আমাদেরকে সার্ভাইভ করতে হয়। তার মানে অ্যান্সার হওয়া উচিত কি, টু সার্ভাইভ ইন অ্যাডভার্স সিচুয়েশন। ওই যে জাহাজের নাবিক কি অ্যাডভার্স বা প্রতিকূল অবস্থাটা বর্ণনা করার জন্য কিন্তু এই ফ্রেজটা ব্যবহার করতো। ঠিক আছে, এর জন্য হচ্ছে এটার মিনিং কি, টু সার্ভাইভ ইন অ্যান অ্যাডভার্স সিচুয়েশন। এরকম একটু মানে ব্যাকগ্রাউন্ড জেনে পড়লে আপনাদের যে ইডিয়ম এন্ড ফ্রেজ গুলো রয়েছে সেগুলো নিঃসন্দেহে মনে থাকবে। ওকে, আচ্ছা, দ্য লেডি সেট, ঠিক আছে, ড্যাশ মাই মাদার। ঠিক আছে, এটার মিনিংটা কি, আমার মায়ের পাশে হচ্ছে একটা মেয়ে বা এক লেডি বসেছিল। ওকে, তো নিচের অপশন গুলো একটু যদি দেখি, বাই সাইড, এই দেখেন এটা কিন্তু কোনো একটা মানে ফ্রেজ হয় না। ঠিক আছে, হতে পারে কি সাইড বাই সাইড হতে পারে, সাইড বাই সাইড, এটা মিনিংফুল একটা বিষয়, মিনিংফুল একটা ফ্রেজ। এরপরে যদি দেখি যে বিসাইডস, বিসাইডস মানে, বিসাইডস মানে কিন্তু ছাড়াও, এটি ছাড়াও। তো উপরের অপশনটার সাথে কোনোভাবে কিন্তু সম্পর্কযুক্ত নয় বিষয়টা। এরপর দেখেন এই যে ফ্রেজটা রয়েছে বাই সাইডস, এটাও কিন্তু মানে একটা ভুল ফ্রেজ বলতে পারেন। এটা হতে পারে কি, বাই দা সাইড অফ। ওকে, বাই দা সাইড। তার মানে আমরা অপশন ক বাদ দিতে পারি, খ বাদ দিতে পারি, গ বাদ দিতে পারি। তার মানে আমাদের অপশন হাতে থাকে কি, নিঃসন্দেহে বিসাইড। বিসাইড মানে কি,
বিসাইড মানে হচ্ছে পাশে বসেছিল বা সাথে বসেছিল। ওকে, তো লেডিটা আমার মায়ের পাশে বসেছিল বা সাথে বসেছিল। সো আশা করি বুঝতে পেরেছি। এরপরের কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস গিভ এ পজিটিভ, একদম ছোটবেলার নিচের কোনটা হচ্ছে পজিটিভ ভাইব প্রকাশ করে, তো পজিটিভ মিনিং দেয়। ঠিক আছে, আমরা কিন্তু ছোটবেলায় পড়ে আসছি যে বিয়ারলি, স্কার্সলি এবং হচ্ছে হার্ডলি, এগুলো সব কি নেগেটিভ অর্থে ব্যবহার করে। ঠিক আছে, এগুলো সবগুলোই নেগেটিভ অর্থে ব্যবহার করে, সাধারণত রেগুলারলি আমরা পজিটিভ অর্থে ব্যবহার করে থাকি। সো এটা একদম ইজি একটা কোশ্চেন ছিল। আচ্ছা, এর পরের কোশ্চেনটা যদি দেখি, বিহেভ অ্যাজ এ জেন্টলম্যান, অ্যাজ এ জেন্টলম্যান বিহেভস। দ্য আন্ডারলাইন পার্ট, মেবি এটা একটু মিস্টেক হয়েছে, দেখেন এটা আন্ডারলাইনটা হচ্ছে কি বিহেভ অ্যাজ এ জেন্টলম্যান বিহেভস। মানে আপনি এমন ভাবে ব্যবহার করেন যাতে করে কি হয়, আপনি একজন ভদ্র লোক, এটা প্রকাশ করে। ঠিক আছে, এখানে কিন্তু দেখেন আপনারা ইংলিশ পড়তে গেলে সবসময় এ ধরনের কোশ্চেন গুলো যখন ফেস করবেন, একটু সেন্টেন্সের প্যাটার্নটা একটু বোঝার চেষ্টা করবে, আসলে এটা কোন ধরনের সেন্টেন্স। সো এটা কিন্তু একটা কমপ্লেক্স সেন্টেন্স, নিঃসন্দেহে এটাকে একটা কমপ্লেক্স সেন্টেন্স। কেন কমপ্লেক্স সেন্টেন্স খেয়াল করেন, এই বিহেভ একটা ফাইনাইট ভার্ব, ওকে, আর এই যে জেন্টলম্যান এটা হচ্ছে একটা সাবজেক্ট, এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, আর এই যে অ্যাজ এটা হচ্ছে একটা কোঅর্ডিনেটিভ, একটা কনজাংশনস। ঠিক আছে, তো আমি এ ধরনের প্যাটার্ন, ফাইনাইট সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, তারপর হচ্ছে কনজাংশনস প্লাস সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এ ধরনের প্যাটার্নে কোনো যদি সেন্টেন্স দেখেন সেটা অবশ্যই কি হয়ে যায়, একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। তো এখন আমাদের কোশ্চেন হচ্ছে, এই যে সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজ অ্যাজ এ জেন্টলম্যান বিহেভস, এটা কি, এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজটা মূলত কোন ধরনের ক্লজ, এটা কি প্রিন্সিপাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ না নাউন ক্লজ? তো আমরা জানি যে সাবঅর্ডিনেট ক্লজ কয় ধরনের, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, আর একটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, এই তিন ধরনের হচ্ছে আমাদের কি আছে, সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। সো এখানে যদি আমরা খেয়াল করি যে প্রিন্সিপাল ক্লজ তো অবশ্যই হবে না, কারণ এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ, তার মানে অপশন আমরা এটা কিন্তু ইজিলি বাদ দিয়ে দিতে পারি। তো আমাদের হাতে থাকে হচ্ছে সি, বি, সি এবং হচ্ছে ডি। সো অ্যাডজেক্টিভ ক্লজ কেন হবে না একটু খেয়াল করেন, অ্যাডজেক্টিভ ক্লজ সবসময় কাকে মডিফাই করবে, একটা নাউনকে। সাধারণত অ্যাডজেক্টিভ ক্লজের যে স্ট্রাকচার সেটা এরকম থাকে, একটা নাউন বা প্রোনাউন প্লাস হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, স্ট্রাকচারটা কিন্তু এরকম থাকে। আর এর পরের অপশনটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ এবং হচ্ছে কি নাউন ক্লজ। সবসময় খেয়াল করবেন নাউন ক্লজটা হচ্ছে আপনার কোন একটা ক্লজ অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট অথবা অবজেক্ট এবং হচ্ছে কি প্রিপজিশনের অবজেক্ট হিসেবে বসে। তো এখানে দেখেন এই যে সেন্টেন্সটা, এই যে ক্লজটা অ্যাজ এ জেন্টলম্যান বিহেভস, এটা কিন্তু কোনোভাবে কি অবজেক্ট হিসেবে বসে। ঠিক আছে, এটা কিন্তু এই ভার্বটাকে মডিফাই করবে, সে কিভাবে ব্যবহার করবে, ভদ্রলোকের মতো ব্যবহার। তো ভার্বটাকে যদি মডিফাই করে তাহলে ওই যে সাবঅর্ডিনেট ক্লজটা থাকবে, অর্থাৎ অ্যাজ এ জেন্টলম্যান বিহেভ, নিঃসন্দেহে কোন ধরনের ক্লজ হবে, নিঃসন্দেহে অ্যাডভার্বিয়াল ক্লজ। ইংলিশের ওয়ান অফ দা বেসিক পার্ট হচ্ছে এই যে ক্লজ, এটা যদি আপনার খুব ভালো একটা নলেজ থাকে, নিঃসন্দেহে আপনি অনেক বেশি ইংলিশ জানতে পারবেন বা বুঝতে পারবেন, ইন্টারেস্ট ফিল করবেন। তো এরপরের কোশ্চেনটা যদি আমরা দেখি, দ্য গ্রেটার পার্ট অফ দেয়ার ইউনিভার্সিটি লাইফ ওয়াজ স্পেন্ট ইন স্টাডি। তার ইউনিভার্সিটি লাইফের যে বড় একটা অংশ সে সাধারণত কি করেছে, পড়াশোনা করে পার করেছে। আমরা সাধারণত ইউনিভার্সিটি লাইফে কি করি, অনেক বেশি ঘোরাফেরা করি, অনেকে মানে সিরিয়াস থাকে এবং অনেক বেশি পড়াশোনাও করে, বলা যাবে না, ম্যাক্সিমাম হচ্ছে কি তার মানে ঘোরাফেরা করে পার করে। ঠিক আছে, তো এখানে যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে কি, সে তার স্টাডি ইউনিভার্সিটি লাইফের ম্যাক্সিমাম সময়টাই হচ্ছে কি স্টাডি করে পার করেছে। এই কোশ্চেনটা কিন্তু চমৎকার একটা কোশ্চেন, খেয়াল করেন এখানে আন্ডারলাইন করা আছে কি, দ্য গ্রেটার পার্ট অফ দেয়ার ইউনিভার্সিটি লাইফ, এইটুকু কিন্তু হচ্ছে আন্ডারলাইন করা আছে, দেয়ার ইউনিভার্সিটি লাইফ।
দেখেন এই সেন্টেন্সটার প্যাটার্ন যদি আমরা একটু খেয়াল করি, এখানে ফাইনাইট ভার্ব হচ্ছে কি ওয়াজ স্পেন্ট। ওকে, তো এই ওয়াজ স্পেন্ট এর সাবজেক্ট হিসেবে বসছে কি দ্য গ্রেটার পার্ট অফ দেয়ার ইউনিভার্সিটি লাইফ। ঠিক আছে, এটা পুরোটা কিন্তু একটা সাবজেক্ট হিসেবে বসছে। তো কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যে পার্টটা বসে সেটা সাধারণত কি হয়, আমরা জানি নাউন ফ্রেজ হওয়ার জন্য অবশ্যই কি হতে হয়, সাবজেক্ট হতে হয় অথবা অবজেক্ট হতে হয়। নাউন ফ্রেজ, ঠিক আছে, নাউন ফ্রেজ, নাউন সবসময় কি হয়, নাউন সবসময় সাবজেক্ট হয়, আইদার সাবজেক্ট হবে নাইদার কি হবে, অবজেক্ট হবে, অথবা আরেকটা কন্ডিশন রয়েছে, সেটা হচ্ছে কি প্রিপজিশনের পরে যদি, প্রিপজিশনের পরে যদি কোনো বাক্যের অংশ থাকে, সেটা সব সময় কি হবে, সেটা সব সময় নাউন ফ্রেজ হবে। তো এখানে দেখেন অফ, এটা একটা প্রিপজিশন, জাস্ট এর পরেই কি রয়েছে, আপনার আন্ডারলাইন পার্টটা রয়েছে, তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি এটা হচ্ছে কি একটা নাউন ফ্রেজ, ক্লিয়ারলি নাউন ফ্রেজ। এখন এই কোশ্চেনটা যদি একটু ট্রিকি হইতো, সেক্ষেত্রে যদি আপনার আন্ডারলাইন অংশটা শুরু হতো অফ থেকে, অফ দেয়ার ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি লাইফ, এইটুকু যদি আপনার আন্ডারলাইন করা থাকে, তাহলে দেখেন এই অফ যদি আন্ডারলাইন করা থাকে তাহলে অ্যান্সারটা কিন্তু ভিন্ন। ঠিক আছে, তখন কিন্তু অ্যান্সারটা হয়ে যেত কি প্রিপজিশনাল ফ্রেজ, কারণ আমরা জানি প্রিপজিশন দিয়ে কোনো একটা বাক্যের অংশ যদি শুরু হয় সেক্ষেত্রে সেটা কি হয়ে যায়, সেটা প্রিপজিশনাল ফ্রেজ হয়। আর যেহেতু এটা প্রিপজিশনের অবজেক্ট হিসেবে বসছে, দেয়ার ইউনিভার্সিটি লাইফ প্রিপজিশনের ঠিক পরেই বসছে, তার মানে নিঃসন্দেহে এটা অ্যান্সার হবে কি নাউন ফ্রেজ। ওকে, তো পরপর আমরা কিন্তু চমৎকার দুইটা কোশ্চেন নিচ্ছি, ইংলিশের একদম বেসিক পার্ট থেকে এসছে, এবং এগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, ফাইন্ড আউট দ্য পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। আচ্ছা, আন্ডারলাইন ওয়ার্ডের পার্টস অফ স্পিচটাকে আমাকে আইডেন্টিফাই করুন। পার্টস অফ স্পিচ অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা পরীক্ষার জন্য যে ধরনের পরীক্ষা আপনারা দেন না কেন সব সময় হচ্ছে। তো এখানে দেখি আমরা সেন্টেন্সটা, দ্য মিসাইল হোমড ইন অন ইটস টার্গেট, এখানে মেবি আন্ডারলাইন করা আছে আপনাদের কোশ্চেনে হোমড, এই হোম এর নিচে কি হচ্ছে আন্ডারলাইন। আমরা যখনই এক চান্সে দেখব হোম হচ্ছে কি একটা নাউন, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু নাউন অর্থে ব্যবহার করা হয় না। ইরান যখন মিসাইল গুলো মারে একদম হচ্ছে বাড়ি গিয়ে পড়ে, ঠিক আছে, এখানে কিন্তু মিনিংটা এরকম বোঝাচ্ছে যে মিসাইলটা তার টার্গেটে ঠিকই করলো কি আঘাত, ঠিক আছে। তারপরে এই সেন্টেন্সটা যদি আপনারা দেখেন ভার্ব কিন্তু খুঁজে পাবেন না, দা মিসাইল হচ্ছে একটা সাবজেক্ট, ইন অন ইটস টার্গেট, ঠিক আছে, টার্গেট হচ্ছে একটা নাউন। তো তার মানে দেখেন এখানে কিন্তু সাবজেক্টের পরপরই কি বসবে, সাবজেক্টের পরপরই অবশ্যই কি হচ্ছে ভার্ব হবে। তো তার মানে দা মিসাইলের পরে হোম, এই ওয়ার্ডটার নিচে যদি দা আন্ডারলাইন করা থাকে, তার মানে হোম এখানে কি অর্থে ব্যবহার হবে, হোম নিঃসন্দেহে এখানে হচ্ছে একটা ভার্ব। ওকে, একটা ভার্ব, এই অ্যান্সারটা মেবি এখানে একটু ভুল দেয়া আছে, নাউন না, এটা হচ্ছে কি হবে ভার্ব। ওকে, ক্লিয়ারলি, সো আশা করি বুঝতে পেরেছেন। এরপরের কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, ওয়ান হু ইজ প্যাথোলজিক্যালি সেলফ ইন্টারেস্টেড ইজ কল্ড, এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং, মানে এটার অ্যান্সার, এটার যদি মিনিং আমরা করি সেক্ষেত্রে দেখা যায় কি, আমাদের কিছু বন্ধু বান্ধব আছে না যারা হচ্ছে মানসিক ভাবে বিকারগ্রস্ত, মানে নিজেরটা ছাড়া একদমই কাউরটাই বুঝতে চায় না, ঠিক আছে, মানে অনেক সময় তাকে বলি আমরা যে তুমি তো মানসিক ভাবে রোগাগ্রস্ত, কারণ কি তুমি একদমই নিজেরটা ছাড়া বুঝতে পারতেছো না কাউরটা, মানে একদম হেল্প করতে চায় না, চরম মাত্রায় সেলফিশ, প্যাথোলজিক্যালি, ঠিক আছে, প্যাথোলজিক্যালি মানে বোঝায় এখানে সে রোগগ্রস্ত, মানে চরম মাত্রা বোঝায় এখানে প্যাথোলজি অর্থে ব্যবহার করে সেলফ ইন্টারেস্ট। সো আমরা যদি সাইকেট্রিক, সাইকেট্রিক মানে হচ্ছে কি মানসিক রোগী এরকম কিছু বোঝায়। ইগোম্যানিয়াক, এটা কিন্তু একদম আনকমন একটা মানে ওয়ার্ডস, ইগোম্যানিয়াক। তো ইগোম্যানিয়াক মানে হচ্ছে কি সেলফ ইন্টারেস্টেড, সেলফ ইন্টারেস্টেড, অনেক বেশি মাত্রায় যদি সেলফ ইন্টারেস্টেড থাকে ইগো ম্যানিয়া, ঠিক আছে। এগুলো কিন্তু ভোকাবুলারি বেসড কোশ্চেন, অন অর সাবস্টিটিউশনস, তো এগুলো কিন্তু ব্যাখ্যা খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে অপশন গুলো যদি আমরা মিনিংটা একটু জানি তাহলে আমাদের জন্য উপকার হবে। বিপ্লব ফাইল, ফাইল মানে কিন্তু হচ্ছে কি ভালোবাসা বোঝায়, ঠিক আছে, বিপ্লব ফাইল।
তো বিপ্লব মানে হচ্ছে বইয়ের প্রতি যদি ভালোবাসা থাকে, আপনার বইয়ের প্রতি যদি ভালোবাসা থাকে সেটাকে হচ্ছে বিপ্লব ফিল করা। তার মানে এটার অ্যান্সার কি? ইগোম্যানিক। ওকে। ভাইয়া এর আগের প্রশ্নটা মিসাইলের নিচে আন্ডারলাইন করা ছিল। ও মিসাইলের নিচে আন্ডারলাইন না, আমি একটা কোশ্চেনে আপনাদের দেখেছি যে হোম এর নিচে আন্ডারলাইন করা, ঠিক আছে? তো এটা কি প্রকৃত বাক্যে মিসাইলের নিচে আন্ডারলাইন করা ছিল? জি ভাইয়া মিসাইলের নিচে ছিল। ইসরায়েলের আচ্ছা, নিচে করা থাকলে তো নাউনই হবে না, ডিটারমিনারের পরে আছে। তা তো অবশ্যই মিসাইলের নিচে মিসাইলের যদি পুরোটাই আন্ডারলাইন তো করা, নাউন। হ্যাঁ মিসাইলের নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে তো নিঃসন্দেহে নাউন হবে, এটা তো বলাই যায়। কারণ হচ্ছে এটা সাবজেক্ট হিসেবে বসছে, এবং হচ্ছে কি দা একটা হচ্ছে ডিটারমাইনার বা আর্টিকেল, আর্টিকেলের পরে কি অবশ্যই নাউন বসে। তবে আমি একটা কোশ্চেন মেবি দেখেছিলাম এটা হোম এর নিচে, যাই হোক। সো মিসাইলের নিচে যদি সরি, মিসাইলের নিচে যদি আন্ডারলাইন করা থাকে তাহলে নিঃসন্দেহে অ্যান্সার হচ্ছে নাউন। ওকে, সো থ্যাংক ইউ। ওকে, এরপরের কোশ্চেনটা দেখি। আচ্ছা, এটাও একদম সিম্পল একটা কোশ্চেন ছিল। রহিম ইজ সিনিয়র, সিনিয়রের পরে সবসময় কি হয়? সবসময় টু হবে। ওকে, সিনিয়রের পরে সিনিয়র, জুনিয়র এগুলোর পরে সবসময় কি হবে? টু হবে। এবং করিম বাই কখনো উইথ হয় না, বাই 2 years। এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস এবং প্রিপোজিশনস গুলো কিন্তু অনেকটাই হচ্ছে কি মিনিং এর উপর ডিপেন্ড করে এবং হচ্ছে মুখস্থ। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসটা একদম হচ্ছে আপনার বেসিক বুঝে বুঝে আপনি যদি মনে মুখস্থ করেন, আপনার নিঃসন্দেহে প্রিপোজিশনের মিনিং গুলো অবশ্যই জানার চেষ্টা করবেন, ঠিক আছে? তো প্রিপোজিশনের মিনিং গুলো যদি জানেন তাহলে এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু অ্যান্সার করা ইজি হবে। সো এটার অ্যান্সার হচ্ছে সিনিয়র টু বাই 2 years। ওকে, আচ্ছা এরপরে দেখি, হি ডিড নট স্টাডি সিরিয়াসলি ড্যাশ হি পাসড দ্য এক্সামিনেশনস। সে সিরিয়াসলি স্টাডি করে নাই কিন্তু তারপর সে পাশ করেছে। তার মানে মিনিংটা কি চলে আসে? ইয়েট অথবা বাট, কিন্তু তারপরও সে কি করেছে? পাশ করেছে। স্টাডি যদি সিরিয়াসলি না করে তার মানে তার তো ফেল করা উচিত, কিন্তু অর্থে তাহলে কি হচ্ছে? কিন্তু সে এক্সামিনেশনে পাশ করেছে। ওকে, তার মানে এখানে খেয়াল করেন লিস্ট, এটা মানে হচ্ছে হবে না, অলদো হবে না, সো হবে না, তার ইয়েট অথবা কি হতে পারতো? বাট। ওকে, অ্যান্সারটা হচ্ছে। এছাড়াও আর একটা জিনিস একটু মনে রাখবেন, ইয়েট, বাট এই জিনিসগুলো আমরা সাধারণত কি অর্থে ব্যবহার করি? এগুলো হচ্ছে আমরা কোঅর্ডিনেটিভ কনজাংশন, কোঅর্ডিনেটিভ কনজাংশন ব্যবহার করি। এগুলো হচ্ছে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, অর্থাৎ আমরা যখন কম্পাউন্ড সেন্টেন্স গঠন করি তখন কিন্তু স্ট্রাকচারটা এরকম দাঁড়ায়, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, তারপর হচ্ছে কোঅর্ডিনেটিভ কনজাংশন, সাবজেক্ট প্লাস ফাইনাইট। তো এটা হচ্ছে অ্যান্সার কি হবে? ইয়েট। ওকে, the plural form plural of man of war, a man of war এইটা কিন্তু অ্যাজ ইউজুয়াল একটা কোশ্চেন না। এই ধরনের কোশ্চেন সাধারণত মানে আমরা কিন্তু দেখি না সিঙ্গুলার প্লুরালের ক্ষেত্রে। তো এটা কিন্তু অন সেন্স অফ একদম ইজি ছিল। অনেকে বলছে হচ্ছে ওয়ার্স, ওয়ার্স তো হয় না, ঠিক আছে? যুদ্ধ, যুদ্ধ কিন্তু একটা নন কাউন্টেবল নাউন। তো নন কাউন্টেবল নাউনের কিন্তু একটা প্লুরাল ভার্সন হয়। তো প্লুরাল ভার্সন হওয়া সম্ভব কি ম্যানের? ম্যানের প্লুরাল কি? MEN। তার মানে অপশন কোনটা রয়েছে দেখেন, MEN, মেন। ওকে, একদম ইজি ছিল। ওয়ার হচ্ছে একটা প্লুরাল সরি নন কাউন্টেবল নাউন। তো নন কাউন্টেবল নাউনের কি হয় না? প্লুরাল হয় না। ওকে, এই যে প্লুরাল হবে না। আর এখানে তো ম্যানস লেখা আছে, ম্যানস তো হয় না, কি হয়? ম্যান চেঞ্জ হয়ে মেন, MEN। ওকে, তবে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে ওকে, দিস ইজ দ্য পেন আই লস্ট। এটা মেবি আমাদের মডেল কোশ্চেন, একদম হুবহু এরকম একটা কোশ্চেন আমরা দিয়েছিলাম। দিস ইজ দ্য পেন আই লস্ট, হেয়ার আই লস্ট, হেয়ার আই লস্ট দ্য কি, মানে কি অর্থে ব্যবহার করা হচ্ছে? এখানে কিন্তু সেন্টেন্সটা ছিল এরকম, দিস ইজ দ্য পেন দ্যাট আই লস্ট। ওকে, তো দিস ইজ দ্য পেন এটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ, আর এই লাস্টের পার্ট দ্যাট আই লস্ট এটা হচ্ছে কি একটা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, প্রিন্সিপাল ক্লজ প্লাস হচ্ছে কি একটা সাবঅর্ডিনেট। তো আমি
কিছুক্ষণ আগে একটা কোশ্চেনের ঠিক একই ব্যাখ্যা দিয়েছি। সাবঅর্ডিনেট ক্লজ গুলো হচ্ছে কি নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ এগুলো হতে পারে, ঠিক আছে। তো দেখেন নাউন ক্লজ সাধারণত কি হবে, নাউন ক্লজ সাধারণত প্রিন্সিপাল ক্লজের যদি অবজেক্ট এবং সাবজেক্ট হিসেবে বসে তাহলে সেটা কি হবে, একটা নাউন ক্লজ হতে পারে। তো এটা দেখেন দিস ইজ ভার্বের অবজেক্ট কিন্তু এখানে দা পেন, তার মানে কি সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে না। অর্থাৎ দ্যাট আই লস্ট এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, দ্যাট আই লস্ট এটা সাবঅর্ডিনেট ক্লজ, এই সাবঅর্ডিনেট ক্লজটা কিন্তু অবজেক্ট হিসেবে কাজ করছে। কিন্তু আমি ইতিমধ্যে অলরেডি স্ট্রাকচারটা বলেছি, যদি স্ট্রাকচারটা থাকে নাউন নাউন অথবা প্রোনাউন প্লাস সাবঅর্ডিনেট ক্লজ তাহলে সেটা সাধারণত কি হয়, অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যায়, কারণ হচ্ছে অ্যাডজেক্টিভের দোষ বা গুণ প্রকাশ করে। দিস ইজ দ্য পেন দ্যাট আই লস্ট, তার মানে দেখেন দ্য পেন নাউন আছে, এরপরে সাবজেক্ট সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে, তার মানে নিঃসন্দেহে সেটা কি হবে, নিঃসন্দেহে সেটা একটা অ্যাডজেক্টিভ ক্লজ হয়েছে, ঠিক আছে। যেহেতু নাউন আছে প্লাস হচ্ছে কি ঠিক পরে সাবঅর্ডিনেট ক্লজ রয়েছে। আর এখানে দ্যাটটা যে লিখে নাই, দ্যাটটা না লিখার কারণে কি সেন্টেন্সটা ভুল গেছে, সেন্টেন্সটা কিন্তু ভুল যায় নাই, কারণ হচ্ছে আমরা জানি দ্যাটটা অনেক সময় কি হয় অ্যাবসেন্ট থাকতে পারে, অর্থাৎ উজ্জ্ব থাকতে পারে, তারপরে কিন্তু সেন্টেন্সটা অবশ্যই 100% কারেক্ট হবে। আর অ্যাডভার্বিয়াল ক্লজ তো হবে না, কারণ অ্যাডভার্বিয়াল ক্লজ সবসময় কি ভার্বকে, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের ভার্বকে মডিফাই, প্রিন্সিপাল ক্লজের ভার্বকে মডিফাই। আর এটা তো অবশ্যই কি ফ্রেজ না, ফ্রেজের মধ্যে কখনো কি থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না, থাকবে না, ফ্রেজের মধ্যে কখনোই কি থাকবে না, ফাইনাইট ভার্ব থাকবে না। তো এখানে লস্ট কিন্তু একটা কি ফাইনাইট ভার্ব। সো আশা করি বুঝতে পারছেন যে এটা হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, যেহেতু নাউনকে মডিফাই করছে। সো এর পরের কোশ্চেনটা যদি একটু দেখি, শি ওয়ার্কস হার্ড ফর সাকসেস। দেখেন এই পার্টস অফ স্পিচ থেকে মোস্ট অফ দ্য কোশ্চেন, আমি প্রায় বলি আপনাদের পার্টস অফ স্পিচ খুব বেশি ইম্পর্টেন্ট এবং পার্টস অফ স্পিচ ভালোভাবে শেখার কোনো বিকল্প নাই। শি ওয়ার্কস হার্ড, সে কেমন কাজ করে, হার্ড কাজ করে, তার মানে ভার্বকে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করলে অ্যান্সার কি হবে, অ্যাডভার্ব। ভার্বকে মডিফাই করলে অ্যান্সার হবে কি, অ্যাডভার্ব। ওকে, the violations of correct grammatical structure is called, এই কোশ্চেনটাও একটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, অর্থাৎ হচ্ছে এটা একটা ভোকাবুলারি পার্টের কোশ্চেন। তো আমরা একটু দেখি যে ভায়োলেশনস অফ কারেক্ট গ্রামার বা ইংরেজিতে গ্রামারের কোনো ভুল করা এটার মানেটা, এটা জানতে চাওয়া হয়েছে, ঠিক আছে। ইংরেজিতে যদি কোনো গ্রামার ভুল করে লিখতে গেলে তাহলে সেটাকে কি বলা হয় এক কথায়, সেটা জানতে চাওয়া হয়েছে। স্টাম্প মানে তো আমরা জানি, স্টাম্প মানে কি, যে সিল মোহর গুলো সেগুলো হচ্ছে কি স্টাম্প। কলোকিয়ালিজমস, কলোকিয়ালিজমস মানে হচ্ছে কি আঞ্চলিক ভাষা, এটার বাংলা কি আঞ্চলিক ভাষা, ওকে আঞ্চলিক ভাষা। জার্গন মানে তো আমরা জানি, জার্গন মানে হচ্ছে কি উপভাষা। এই ওয়ার্ডটা কিন্তু আমাদের কাছে মোটামুটি মানে আমি যদি 100% 100 স্টুডেন্ট ধরি, 95% স্টুডেন্ট, 98% স্টুডেন্টের কাছে সলিসিজমস এই ওয়ার্ডটা কিন্তু একদম আনকমন। আর এটা মানেই হচ্ছে কি, বাংলা যদি একদম খাঁটি বাংলা বলতে বলেন সেক্ষেত্রে আমি বাংলাটা হচ্ছে গুরু চান্ডালি দোষ, ঠিক আছে, গুরু চান্ডালি দোষ। কিন্তু ইংলিশে এটার মানে হচ্ছে এনি গ্রামেটিক্যাল মিস্টেকস ইন ইউর সেন্টেন্স, এনি গ্রামেটিক্যাল মিস্টেক ইন ইউর সেন্টেন্স। ওকে, তার মানে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে ডি বা ঘ। ওকে, ভাইয়া এই এরপর কোশ্চেনটা কি আগে কখনো আসছিল? আমার দেখা মানে কোনোদিনও? এটা আনকমন কোশ্চেন। ওকে, এটা মেবি কোনো পরীক্ষায় আসে না, দুই একটা কোশ্চেন এরকম হবে বুঝছেন। দুই একটা কোশ্চেন যদি এরকম না হয় তাহলে তো সেটা পরীক্ষা হলো না। তো এটা পুরোটাই আনকমন কোশ্চেন। আচ্ছা, এরপরের কোশ্চেনটা এটাও মোটামুটি একটা আনকমন ওয়ার্ড, দ্য সিনোনিম। আপনাদের ভোকাবুলারি পার্টটা আজকে কিন্তু বেশি একটু কঠিন আসছে, ঠিক আছে। ভোকাবুলারি পার্টের প্রত্যেকটা ওয়ার্ডই মোটামুটি একটু আনকমন দেওয়ার চেষ্টা করেছে। দ্য সিনোনিম অফ প্যান্ডেমোনিয়াম, প্যান্ডেমিনিয়াম, প্যান্ডেমিনিয়াম মানে কি, প্যান্ডেমিনিয়াম মানে হচ্ছে ডিসঅর্ডার, ডিসঅর্ডার মানে বিশৃঙ্খলা, আপহিভেল, আপহিভেল, আপহিভেল সুন্দর একটা হচ্ছে সিনোনিম, ঠিক আছে। তো নিচের কোনটা দেখেন, ওয়ার্ডার তো অবশ্যই হবে না। মেইহ্যাম, মেইহ্যাম হচ্ছে, তারপরে শিরিনি মানে হচ্ছে আমরা জানি শিরিনি মানে হচ্ছে কি
একদম শান্ত স্বভাব, মানে শান্ত নিরিবিলি যে পরিবেশটা সেটা বোঝানো হয়। আর হচ্ছে কোয়েট, কোয়েট মানে হচ্ছে কি শান্ত। তার মানে আমাদের অপশন বাকি থাকে কি, আপনারা যদি একটু মানে বুদ্ধিমান হন সেক্ষেত্রে দেখেন, যদি ওয়ার্ডার মিনিংটা নাও জানেন তাও কিন্তু আমি হলে আমি অ্যান্সার বি দিয়ে আসতাম। কারণ কি দেখেন, অর্ডার মানে কি একটা শৃঙ্খলা বোঝায়, শান্ত ভাব বোঝায়। শিরিনি মানে হচ্ছে কি একদম শান্ত স্বভাব বোঝায়। কোয়েট মানে সবাই নিশ্চয়ই জানেন একটা শান্ত বোঝায়। তার মানে এটা আনকমন ওয়ার্ড কোনটা, মেইহেম, যেটা হচ্ছে কি এটা সবগুলোর বিপরীত বোঝায়। বাকি তিনটা অপশনেরই কি বিপরীত বোঝায়, তার মানে তিনটা অপশন হওয়ার কথা না। তার মানে অ্যান্সার কি বি হওয়ার কথা বা খ হওয়ার কথা। আপনার এমসিকিউর ক্ষেত্রে অবশ্যই এই টেকনিক গুলো ফলো করবেন, না হলে কিন্তু মানে নিজেকে এগিয়ে রাখা যাবে। পরীক্ষায় কোশ্চেন অবশ্যই আনকমন আসবে, এই আনকমন কোশ্চেন গুলো আপনাকে কিছু হলেও পারতে হবে, না হলে কি হবে না কিন্তু। এরপরের কোশ্চেনটা যদি আমরা একটু দেখি, the old man was so tired that he dash scarcely stand। যে বৃদ্ধ লোকটি এতটাই টায়ার্ড ছিল, ক্লান্ত ছিল, সে খুব অল্পই দাঁড়াতে পেরেছিল, খুব কদাচিৎ দাঁড়িয়েছিল। ঠিক আছে, তো এখানে অপশনটা যদি আমরা একটু খেয়াল করি, কুড নট, এ দেখেন স্কার্সলি, একটু আগে আমরা বলে আসছি স্কার্সলি যদি কোনো একটা সেন্টেন্সে থাকে সেটা সাধারণত কি প্রকাশ করে, নেগেটিভ ভাইব, নেগেটিভ ভাইব প্রকাশ করে। নেগেটিভ যদি থাকে ওই সেন্টেন্সটা কিন্তু আবার হচ্ছে আপনি নট লিখতে পারবেন, অর্থাৎ ডাবল নেগেটিভ কিন্তু করা যাবে না। ওকে, ডাবল নেগেটিভ করা যাবে না। তার মানে আমরা যদি অপশন ক নেই সেই ক্ষেত্রে ডাবল নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে ক বাদ। খ যদি নেই, খ ঠিক আছে, কুড। গ হচ্ছে যদি নেই সেক্ষেত্রে ক্যান। আচ্ছা, এটা আমাদের কনসিডারেশনে থাকলো। এরপরে লাস্টেরটা নট, আমরা কিন্তু ইজিলি বাদ দিতে পারি। এরপরে দেখবো আমার খ এবং গ দুইটার মধ্যে কোনটা নেই। খেয়াল করেন এখানে দেখেন দা ওল্ড ম্যান ওয়াজ, অর্থাৎ পাস্ট টেন্স রয়েছে। তো পাস্ট টেন্স যে সেন্টেন্সে থাকবে নিশ্চয়ই পরের যে সাবঅর্ডিনেট ক্লজটা হবে অবশ্যই কি হবে, পাস্ট টেন্স। অর্থাৎ এটাকে বলা হয় সিকোয়েন্স অফ টেন্স। আপনারা নিশ্চয়ই ক্লাসে পড়েছেন সিকোয়েন্স অফ টেন্স। প্রিন্সিপাল ক্লজের, প্রিন্সিপাল ক্লজের যদি আপনার টেন্সটা পাস্ট টেন্স হয়, সাবঅর্ডিনেট ক্লজেও টেন্সটা কি হবে, নিঃসন্দেহে পাস্ট টেন্স হবে। ওকে, তার মানে আমরা ক্যানটা হচ্ছে কি একটা প্রেজেন্ট টেন্স বাদ দিতে পারি, তার মানে অ্যান্সার কোনটা, অ্যান্সারটা হচ্ছে কুড। সো একদম ইজি একটা কোশ্চেন ছিল। ওকে, the indirect speech of I said do it, do it একটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সটাকে যদি আমরা কি করতে চাই, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে চাই, তাহলে আমরা কি জানি ওয়ার্ডার ব্যবহার করা হয়। সেইড সাধারণত কি ব্যবহার করা হয় না ইম্পারেটিভ সেন্টেন্সের। তো অবশ্যই কি ব্যবহার করতে হবে, ওয়ার্ডার ব্যবহার করতে হবে। তার মানে এক দৃষ্টিতে একবার তাকালেও কিন্তু আপনি বুঝতে পারেন এটার অ্যান্সার কখনোই কি ক, খ এবং হচ্ছে কি গ হওয়া সম্ভব না। অবশ্যই কি হবে, ওয়ার্ডার দিতে হবে, ওয়ার্ডার টু ডু ইট। ঠিক আছে, সো এটার অ্যান্সার হচ্ছে লাস্ট ভাই একটা। এখানে এ দিয়ে রাখছে, আমি তো দিয়ে দিছিলাম আনসার। আচ্ছা, এটা ভুল আছে, ঠিক ভয় আছে, পাইছি। এটার অ্যান্সার হচ্ছে ডি হবে, ঘ হবে। ওকে, আমি কারেকশন করে দিলাম। ওকে, সো এর পরের কোশ্চেনটা যদি দেখি, আচ্ছা ইংলিশ এ পর্যন্তই ছিল। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপরে হচ্ছে আমাদের জিকে কন্টিনিউ করবে আমাদের ফারদিন। আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা, জেনারেল নলেজের সফটওয়্যার শুরু করছি পার্টিং শেয়ার শুরু পার্টিকুলার বিসিএস এডুকেশন গ্যাপ। ওকে, আজকের যে জিকে প্রশ্নটা একটু কঠিন এসেছে, আমার কাছে পার্সোনালি কঠিন লেগেছে। ঠিক আছে, মানে এরকম কোশ্চেন যে পিএসসি নন ক্যাডারে করবে, হ্যাঁ এটা একটু আনএক্সপেক্টেড। ঠিক আছে, কিছু কোশ্চেন ছিল একেবারে সিলি, আর কিছু কোশ্চেন আসলে দিক থেকে করেছে। ওকে, প্রথম প্রশ্নটা, ফ্যাসিবাদের জনক বলা হয় কাকে? ওকে, ফ্যাসিবাদের জনক বলা হয় আমাদের বেনিটো মুসুলিনিকে। এখন উনি ফ্যাসিবাদের জনক কেন শোনেন। 1919 সালে, হ্যাঁ, যখন বেনিটো মুসুলিনি ক্ষমতায় আসে, ঠিক আছে, হ্যাঁ, ফ্যাসিস্ট ক্যাপিটাল নামে উনি একটা রাজনৈতিক দল গঠন করে। ঠিক আছে, এটার মাধ্যমেই উনি ক্ষমতায় আসে। উনি ক্ষমতায় আসার পরে দুটো দেশে, হ্যাঁ, খুবই প্রমিনেন্টলি উনি ফ্যাসিবাদ ছড়িয়ে দেন। একটা হচ্ছে আমাদের জার্মানি, যেটা হিটলারের মাধ্যমে উনি ছড়ান। আরেকটা হচ্ছে আপনার
স্পেন, হ্যাঁ স্পেনের শাসক ছিল তখন ফ্রাঙ্কোকে ওই ফ্যাসিবাদ দিয়ে উনি বলিষ্ঠ করে। আর হিটলার তো নাৎসি বাহিনী গঠন করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান মুখপাত্র আমাদের হিটলার, এটা আমরা প্রত্যেকেই জানি। ঠিক আছে, তো এটা একটা সিম্পল কোশ্চেন ছিল। এটা আপনারা সবাই জানেন যে বেনিটো মুসোলিনি এই ফ্যাসিবাদের জনক। ওকে, এবার দ্বিতীয় প্রশ্ন। আহ জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হয় কোথায়? ঠিক আছে, এইখানেই কোশ্চেনের ট্রিকটা। এই যে মানবাধিকার ঘোষণাপত্র, এটা 1948 সালের 10 ডিসেম্বর, হ্যাঁ গৃহীত হয়েছে। এটা আমরা প্রত্যেকেই কম বেশি পড়াশোনা করেছি, হ্যাঁ জিকে ক্লাসে আমরাও পড়াই। কিন্তু কোথায় গৃহীত হয়, হ্যাঁ এই ট্রিকটা পিএসসি এখানে ফেলে দিয়েছে। ঠিক আছে, এখন কোথায় গঠিত? এটা গঠিত হয়েছে আমাদের প্যারিসে, হ্যাঁ ফ্রান্সের প্যারিসে এই জাতিসংঘের মানবাধিকার ঘোষণাপত্রটা গৃহীত হয়েছিল। জাতিসংঘের তৃতীয় সাধারণ অধিবেশন, যে সাধারণ অধিবেশনটা এখন জাতিসংঘের নিউ ইয়র্কের যে সদর দপ্তর সেখানে অনুষ্ঠিত হয়। প্রথম দিকে কয়েকটা অধিবেশন নিউ ইয়র্কের বাইরে অনুষ্ঠিত হয়েছিল, তখন জাতিসংঘের সদর দপ্তর ওটা তৈরি করতে পারেনি। ঠিক আছে, যেমন 1945 সালে প্রথমটা হয়েছিল লন্ডনের ওয়েস্টমিনস্টারে, তারপর তৃতীয়টা হয়েছিল ফ্রান্সের প্যারিসে, হ্যাঁ প্যারিসের প্যালেস দি শ্যালোট জায়গাটার নাম, সেইখানে সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছিল। আর এই 1948 10 ডিসেম্বর এই মানবাধিকার ঘোষণাপত্রটা গৃহীত হয়েছিল। ওকে, গেল। এবার আয়তনের দিক দিয়ে বিশ্বের বৃহত্তম মুক্ত বাণিজ্য অঞ্চল চীনের কোথায় অবস্থিত? এবার সাম্প্রতিক কোশ্চেন, হ্যাঁ বলতে গেলে এগুলো না। বৃহত্তম মুক্ত বাণিজ্য অঞ্চল, এই বৃহত্তম মুক্ত বাণিজ্য অঞ্চলটার আয়তন হচ্ছে প্রায় 35,000 বর্গ কিলোমিটার, যেটা প্রায় বেলজিয়ামের সমান আয়তনের একটা অঞ্চল। এই অঞ্চলটা কোনটা? সর্বদক্ষিণে যেই হাইনান প্রদেশ, হ্যাঁ এটা অ্যাকচুয়ালি একটু দ্বীপের মতো এই বড় প্রদেশটা, হ্যাঁ সেইখানে এই মুক্ত বাণিজ্য অঞ্চলটা গড়ে উঠেছে। মুক্ত বাণিজ্য অঞ্চল কি মানে? এফটিএ, যেটাকে আমরা চিনি, ফ্রি ট্রেড এরিয়া, ফ্রি ট্রেড কিপ, সমস্যা নাই। কি হবে এটা? উফ, ওকে, ফ্রি ট্রেড এরিয়া। ফোনটা আবার একটু আনি সেকেন্ডে। ফ্রি ট্রেড এরিয়া গঠিত হয়েছে। ঠিক আছে, এখানে হচ্ছে ডিউটি ফ্রি আপনার অ্যাক্সেস আছে প্রতিটা জিনিসেরই, হ্যাঁ খুব বড় একটা অঞ্চলে, যেটা সাম্প্রতিক একটা কোশ্চেন বলা চলে। এবার যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে গোল্ড ভিসা কার্ড, হ্যাঁ এটা চালু হয়েছে কবে? যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে গোল্ড ভিসা কার্ড চালু হয়েছে 10 ডিসেম্বর 2023 সালে। 10 ডিসেম্বর 2023 সালে যুক্তরাষ্ট্র এমন একটা ভিসা সিস্টেম চালু করেন যেখানে আপনি 10 লাখ ইউএস ডলার দিয়ে, হ্যাঁ যুক্তরাষ্ট্রের ভিসা আপনি কিনতে পারবেন। ওকে, 10 লাখ ইউএস ডলার হলেই আপনি ভাইয়া সবগুলো মনে হয় অপশনে 25 ছিল, 2025। হ্যাঁ, এটা 20 নভেম্বর 2025 হবে না? 25 আমাদের হবে, হ্যাঁ সবগুলো 25 25 হবে ছিল। বাবা, 25 হবে। এটা ভুল করছে, টাইপিং মিস্টেক 10 করছে। ডিসেম্বর। আমার হাতে আছে 2025, ওরা ভুল করছে এই জিনিসগুলো। হ্যাঁ 2025 প্রতিটাই একদম সাম্প্রতিক প্রশ্ন এটা। ঠিক আছে, 10 লাখ ইউএস ডলারের বিনিময়ে, হ্যাঁ আপনারা কি আমেরিকার ভিসা খুব সুন্দর মতো কিনতে পারবেন। আর সেটা কিনে, হ্যাঁ আমেরিকাতে আপনি নাগরিকত্ব পেতে পারবেন। ঠিক আছে, এই জিনিসটা ক্লিয়ার, এটা 2025। ওকে, তারপরে কোশ্চেনটা হচ্ছে আমার, বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কবে? এটা হয়েছে আমার 16 ডিসেম্বর 1972 সালে আমার বাংলাদেশের সংবিধানটা কার্যকর হয়েছে। এখানে একটু ঘটনা আমি বলি। সংবিধানের 4টা তারিখ আমরা একটু ভালো মতো মনে রাখবো, একটু অঙ্কের মতো করে একটু শিখে ফেলি যেহেতু ক্লাসটা নিচ্ছি সেশনটা। এটা হচ্ছে প্রথমে 12 অক্টোবর, ইংলিশে লিখি অক্টোবর 1972। আমার প্রথম যে তারিখটা মনে রাখতে হবে, এটা হচ্ছে সংবিধান কবে উত্থাপন হয়, উত্থাপিত হয়েছিল যে দিনটা, সেই দিনে। তারপর হচ্ছে 4 নভেম্বর, 4 নভেম্বর 1972, সেদিন হচ্ছে সংবিধান গৃহীত হয়েছিল। এই দুটোকে যদি আপনি যোগ করে ফেলেন তাহলে আমাদের যোগফলটা যেটা আসে সেটা হচ্ছে 16 ডিসেম্বর 1972, যেদিন সংবিধান কার্যকর হয়েছিল। ওকে, কার্যকর হয়েছিল। মজার ব্যাপার হচ্ছে এই যে কার্যকরের দিন, এটা কিন্তু সংবিধান দিবস না। সংবিধান দিবস কি? এই যে যে 4 নভেম্বরটা, হ্যাঁ এটা। ঠিক আছে, 4 নভেম্বর এটা হচ্ছে সংবিধান দিবস।
হিসাবে এই যে দিনটাকে ধরা হয়। এখন আমি 4টা ডেটের কথা বলছি, আরেকটা ডেট কোনটা? আরেকটা ডেট হচ্ছে এই 16 তারিখের আগে 14 আর 15, ওই 2 দিন, হ্যাঁ, সংবিধানে যারা স্বাক্ষর করেছে তারা 2 দিন ব্যাপী সংবিধানে স্বাক্ষর করে গিয়েছিল সংবিধান কমিটির লোকজন, ঠিক আছে? ওকে, এটা 399 জন সংবিধান কমিটির সদস্যের মধ্যে, মানে 403 জনের মধ্যে 399 জন এই সংবিধানের যেই গ্রহণের স্বাক্ষর সেখানে স্বাক্ষর করেছিল। ওকে, টোটাল কমিটির সদস্য ছিল 403 জন, স্বাক্ষর করেছিল 399 জন। ওকে ফাইন। এবার বাংলাদেশের সঙ্গে সমুদ্র সীমা মামলায় নিষ্পত্তির হওয়ার আদালতটার নাম কি? এটা কার? হ্যাঁ, ভারতের সাথে বাংলাদেশের। এই যে বাংলাদেশের সমুদ্র সীমা, বাংলাদেশ 2টা দেশের সঙ্গে সমুদ্র জয় করেছে। একটা হচ্ছে, প্রথমে আমরা যেটা নাম জানবো সেটা হচ্ছে মায়ানমার, মায়ানমার, আর দ্বিতীয়টা হচ্ছে আমার ভারত। এখন এর সঙ্গে কি কি, হ্যাঁ, আমার রেসিজুয়াল তথ্য জানা লাগে সেগুলো আমি একটু দেখি। মিয়ানমারের সঙ্গে যে আদালতে, হ্যাঁ, এই সমুদ্র সীমাটা নিষ্পত্তি হয় সেটা হচ্ছে ইটলস, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। নাম কি? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি। আজকে এই প্রশ্নটা আসছেও, ইটলসে এটা হয়। হ্যাঁ, 2012 সালে, হ্যাঁ, এই মামলাটা হয়েছিল 12 সালে 14 মার্চ। হ্যাঁ, যদি আপনারা একটু প্রিসাইসে যান, 14 মার্চ এই মামলাতে বাংলাদেশ জয়লাভ করে। এতে কতটুকু আয়তন পেয়েছিল? 1,11,631 বর্গ কিলোমিটার বাংলাদেশ তখন জয়লাভ করেছিল। ওকে, ভারতের সঙ্গে এই মামলাটা হয়েছিল পিসিএ তে, হ্যাঁ, পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন, এই জায়গাতে। তো তো প্রশ্নটা এইটাই, তো উত্তরটা কি? এই পিসিএ। আমি উত্তর পেয়ে গেলাম। এর মধ্যে এটা হয়েছে কবে? 2014 সালের 7 জুলাই। ওকে, 7 জুলাই বাংলাদেশ এই জয়লাভটা করে। ওকে, 19,467 বর্গ কিলোমিটার বাংলাদেশ জয়লাভ করে, যেখানে মামলা লড়ছিল 25,602 বর্গ কিলোমিটারের উপর। পুরোটা বাংলাদেশ জিতে নেই, 19,000 বর্গ কিলোমিটার বাংলাদেশ মোটামুটি দিচ্ছে। এখন এই 2টা জয়ের পরে বাংলাদেশের সমুদ্র সীমা দাঁড়ায় 1,18,813 বর্গ কিলোমিটার। ঠিক আছে, এই 2টা যোগফল না, কিন্তু এটাই আসে অ্যাকচুয়ালি 1,18,813 বর্গ কিলোমিটার। এটা বাংলাদেশের মোট সমুদ্র সীমা, যেটা বাংলাদেশের টোটাল আয়তনের খুবই কাছাকাছি। ওকে, তো এটা উত্তরটা হচ্ছে পিসিএ। ওকে, কোন উপজাতিটির অবস্থান বিরিশিরির নেত্রকোনাতে? শোনেন, আপনারা যখনই ময়মনসিংহ, ময়মনসিংহ, দেন হচ্ছে নেত্রকোনা, নেত্রকোনা, শেরপুর, শেরপুর মানে হচ্ছে ওই যে ময়মনসিংহ ডিভিশনটা, এই কোন নামটাম শুনবেন তখন মাথার মধ্যে 2টা উপজাতির নাম ভালো মতো আনবেন। এটা হচ্ছে হাজং আর গারো। এই জায়গাটার মধ্যে এই উপজাতিগুলো বিচরণ সবচেয়ে বেশি। প্রশ্নটা কি? উপজাতির অবস্থান বিদেশি নেত্রকোনায়। সাঁওতাল, খাসিয়া, গারো, মুরং। তো আমরা 2টার মধ্যে কারে পেলাম? আমি আমি এখানে গারোকে পেয়ে গেলাম। উত্তর হচ্ছে গারো। একদম এই যে বিরিশিরের যে সমতল ভূমিটা, হ্যাঁ, ওই জায়গার মধ্যে গারোদের মান্দি, হ্যাঁ, গারোর যে মান্দি জাতিটা তারা বসবাস করে। এখন আপনাদের মনে প্রশ্ন আসলে মান্দি কারা? হ্যাঁ, এই গারোরা 2 প্রকার। হ্যাঁ, একটা হচ্ছে গারোদের মধ্যে যারা পাহাড়ে বসবাস করে, পাহাড়ে বসবাস করে তাদেরকে ঐচ্ছিক বা আচিক ডাকা হয়। ঐচ্ছিক বা আচিক, আচিক, ঠিক আছে? এই গারো জাতির পাহাড়ের ভাষাটাই হচ্ছে এই ঐচ্ছিক বা আচিক। এই গারোরা যারা সমতলে বাস করে, সমতলে বাস করে তাদেরকে লামদানি, লামদানি বা মান্দি, 2টাই মান্দি ডাকা হয়। এই মান্দিরাই এই অ্যাকচুয়ালি এইখানে বসবাস করে এই বিরিশিরির তলে। ঠিক আছে, এবার বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোনটি? হ্যাঁ, এটা খুব মজার একটা কোশ্চেন। ঠিক আছে, এখানে একটা অবস্থান আমাদের দিয়েছে পূর্ব দ্রাঘিমা রেখা, যেটা, হ্যাঁ, এই যে পূর্ব দ্রাঘিমা রেখা 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি, হ্যাঁ, 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা। কিন্তু আমার আরেকটা দ্রাঘিমা আছে, সেটাও আমরা আজকে শিখে ফেলি। এটা হচ্ছে 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি আমার 38 মিনিট, 38 মিনিট দ্রাঘিমা। এটা হচ্ছে উত্তর দ্রাঘিমা, উত্তর দ্রাঘিমা। আর পূর্ব দ্রাঘিমা কি? 88 ডিগ্রি, হ্যাঁ, 1 মিনিট থেকে আমার 92 ডিগ্রি 41 মিনিট উত্তর দ্রাঘিমা। ঠিক আছে, ডিগ্রি 41 মিনিট। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে এই জিনিসটা কিভাবে মেজার করে? যদি বাংলাদেশে ম্যাপ আঁকতে পারেন, এই যে বাংলাদেশের ম্যাপ, মোটামুটি আমরা একটা চেহারার মতো একটু আঁকি। ধরেন এই যে বাংলাদেশের
আমার এই ম্যাপটা। ওকে, এটা কি বলছে 20 ডিগ্রি 34 মিনিট উত্তর, হ্যাঁ দ্রাঘিমা। এই যে এইখানে আপনি যদি 20 ডিগ্রি ধরেন, এই 20 ডিগ্রি থেকে আপনার 26 ডিগ্রি 38 মিনিট, হ্যাঁ 26 ডিগ্রি ধরেন, 20 ডিগ্রি 34 মিনিট থেকে 26 ডিগ্রি, এই এতটুকু হচ্ছে উত্তর। এই যে উত্তরে গেল এই পার্টটা। এরপরে কি পূর্ব দ্রাঘিমা, এই যে 88 ডিগ্রি পূর্ব থেকে 88 ডিগ্রি 1 মিনিট পূর্ব, 88 ধরি, বাকিটুকু এই যে 92 ডিগ্রি 41 মিনিট পূর্ব দ্রাঘিমা। এই যে এইভাবে মেজারটা হয়। এটা হচ্ছে আমার বাংলাদেশের টোটাল অবস্থানটা। ওকে, আই হোপ আপনারা এই জিনিসটা ক্লিয়ার যে কিভাবে ভৌগোলিক সীমা বা আয়তনটা মাপে। ওকে, সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি স্থপতিকে, এটা 42তম বিসিএস এর কোশ্চেন, ডিরেক্ট একবার কপি করছে। উত্তরটা হচ্ছে নিতুল কুণ্ড। যেদিন আমাদের মুক্তিযুদ্ধ ক্লাস নিচ্ছিলাম সেদিন বলছিলাম ভাস্কর্য খুবই গুরুত্বপূর্ণ, আসবে, আলহামদুলিল্লাহ সরাসরি গমন করেছে। ঠিক আছে, নিতুল কুণ্ড সাবাস বাংলাদেশ ভাস্কর্যের স্থপতি তিনি। হ্যাঁ, আরো অনেক কিছু করেছে। এর মধ্যে দেখেন এখানে আরো কনফিউজিং গুলো কি, এই যে আব্দুর রাজ্জাক, উনি যে জাগ্রত চৌরঙ্গি, বাংলাদেশের প্রথম যে ভাস্কর্য, হ্যাঁ চৌরঙ্গি, হ্যাঁ চৌরঙ্গি বা চৌরঙ্গি যেটাই, এটা উনি স্থপতি করেছে আব্দুর রাজ্জাক। দেন হামিদুজ্জামান খান, এমনি একটা বিখ্যাত করেছে সংসপ্তক, জাহাঙ্গীরনগর, হ্যাঁ সংসপ্তক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, হ্যাঁ একটা বিখ্যাত ভাস্কর্য। এখন এই জাগ্রত চৌরঙ্গি 71-এর প্রথম যে আমার যে প্রথম প্রতিরোধ, হ্যাঁ 19 মার্চ করা হয়, সেটার উপলক্ষে তৈরি করা। আর নিতুন কুণ্ডটা কি সাবাস বাংলাদেশ, সেটা হচ্ছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় তৈরি করা ভাস্কর্য। ওকে, ইটলোসের পূর্ণরূপ কি আমরা অলরেডি এটার ব্যাখ্যা পড়ে ফেলেছি, ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি, ইটলোস। হ্যাঁ, সুতরাং এটা হচ্ছে অপশন বি আমার উত্তর। ওকে, ক্ষুধা দূরীকরণ ও শান্তি বজায় রাখার জন্য 2020 সালে, হ্যাঁ জাতিসংঘের কোন সংস্থাকে নোবেল পুরস্কার লাভ করে? ঠিক আছে, এখন যদি দেখেন ক্ষুধা, খাদ্য, ক্ষুধা মানে কি আমার খাবার খাওয়াইছে, হ্যাঁ মানুষের গরিবদের, হ্যাঁ তাই নোবেল পুরস্কার পেয়েছে। এটা যদি আপনি একটু সেন্স দিয়ে দেখাতে পারেন, প্রশ্নটা সহজ, তো এটা সহজ উত্তরটা করতে পারবেন। কারা কারা আছে? হ্যাঁ, জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা যারা খাদ্য নিয়ে কাজ করে, হ্যাঁ একটা আছে হচ্ছে আপনার ইফাদ, হ্যাঁ একটা আছে WFP, আরেকটা ফাও আছে হইল ভাই, ফাও। বিখ্যাতটা ফাও, ফুড এন্ড এগ্রিকালচার অর্গানাইজেশন। ঠিক আছে, এই তিনটা আছে, তিনটা সদর দপ্তর রোমে অবস্থিত। এর মধ্যে আমি কাকে এখানে পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি WFP কে, 1973 সালে জন্ম নেওয়া একটা প্রতিষ্ঠান, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। ওকে, হ্যাঁ এই ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামই আপনার এই 2020 সালে, হ্যাঁ শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছিল। ওকে, সিম্পল। এবার পরে চলে যাই, কার্বন CO2 কে কি বলে? আচ্ছা, এইটা প্রশ্নটা একটু কেমন না, কার্বন CO2 কে কি বলে? হ্যাঁ কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, আমরা কি জানতাম হিমায়িত কার্বন ডাই অক্সাইড কি বলে? হিমায়িত কার্বন ডাই অক্সাইড কে, হ্যাঁ ড্রাই আইস বলে। উত্তরটা হচ্ছে ড্রাই আইস। কিন্তু প্রশ্ন করাটা আমার কাছে জুৎসই বা একেবারে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয় নাই। উত্তরটা ড্রাই আইস হবে। বাকি হোয়াইট আইস, সফট আইস, ব্লু আইস একটাও কার্বন ডাই অক্সাইডের কোনো প্রকারভেদ না। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে কালাপানি কোন দুটি রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড? কালাপানি হচ্ছে ভারত আর নেপালের মধ্যে, এটা জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। হ্যাঁ, ভারত আর নেপালের মধ্যে অমীমাংসিত একটা অঞ্চল। যেমন আপনার এই 1816 সালে, হ্যাঁ অ্যাকচুয়ালি ভারত আর নেপালের যে বর্ডার, হ্যাঁ সেটা কাটা হয় মহাকালী যে নদী, হ্যাঁ এইটাকে ধরে। ঠিক আছে, এই মহাকালী নদীর পাশেই ভারতের উত্তরাখণ্ডে এই কালাপানি অংশটা অবস্থিত। এই কালাপানি অংশটাকে 2020 সালে নেপাল নিজেদের মানচিত্রে দেখিয়েছে। ঠিক আছে, এখান নিয়ে বিরোধ তৈরি হয়েছে। তো কি আমি বুঝতে পারতেছি বিরোধটা কার মধ্যে? ভারত আর নেপালের মধ্যে, হ্যাঁ এই কালাপানি অংশটা নিয়ে বিরোধ। ওকে, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম পরিচালক কে? এটা আপনার উত্তর কি দাগিয়েছে একটু বলেন তো, শুনি আপনাদের মধ্যে কি উত্তর দাগিয়েছেন? এটা টাকাই নাই এটা, এটা তো কোনোদিন এটা মনে হয় দেখতেও নাই। এমআর আক্তার মুকুল দেখাইছি ভাইয়া। আচ্ছা, আলহামদুলিল্লাহ, এবার একটা মুকুল জাগাইছেন, সেন্স দিয়ে ভেরি গুড। আর যারা দাগান নাই তারা আরো ভালো করছেন, তারা আরো বেশি ভেরি গুড। আমি হলে এটা দাগাইতাম না, কারণ হ্যাঁ সেদিন আমি মুক্তিযুদ্ধে ক্লাস ছিলাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এমন কিছু নাই যেটা পড়াই নাই। হ্যাঁ, কিন্তু এই জিনিস আমি আসলে পড়াই নাই, আমি মিথ্যা বলবো না আপনাদেরকে লাইভে। হ্যাঁ, যে এই জিনিসটা আসলে একটা আনকমন কোশ্চেন। ঠিক আছে, আর এইটা আপনি সারাদিন জেমিনি করেন, গুগল সার্চ করেন, কোথাও প্রথম পরিচালক কে ছিল সলিড উত্তর একেবারে মানে তীরের মতো করে উত্তর কোথাও পাবেন না। যে আমরা তো টিচারটা ঘাটাঘাটি করছি, কিন্তু এটার উত্তরটা কামাল লোহানীকে আমরা ধরতে পারি, কারণ উনি যে বার্তা বিভাগ, সংবাদ বিভাগ, এটার প্রধান এই কামাল লোহানী ছিল। ঠিক আছে, তো সবকিছু বলে না, অল দ্য স্টার্স
অ্যালাইন করার পরে কামাল লোহানী আসে। এমআর আক্তার মুকুল কি ছিল, উনি আসলে প্রভাবশালী একটা লোক ছিল স্বাধীনতা বিজ্ঞান কেন্দ্রে। উনি চরমপত্রের বাবা, চরমপত্রের ওকে পরিচালক, হ্যাঁ পাঠক সবকিছু ছিল, লেখক প্রতিটা জিনিস উনি ছিল। ঠিক আছে, এখন একটা কোশ্চেন, এটা আপনার 48তম বিসিএস নাকি কোন 47 আসছিল, প্রশ্নটা সুন্দর, এটা সম্পর্কে একটু জানেন। জল্লাদের দরবার, ওকে, হ্যাঁ জল্লাদের দরবার, ঠিক আছে, একটা অনুষ্ঠান বিখ্যাত, হ্যাঁ ইয়া খান রেনিয়া, যেখানে কেল্লা ফতে খান ইয়াহিয়ারে ডাকা হইতো, হ্যাঁ এই জল্লাদের দরবারটা, হ্যাঁ এটার পরিচালককে, এই প্রশ্নটা ছিল। ঠিক আছে, এটার যে ইটা, হ্যাঁ আপনার আহ যে পাঠ করতো তার নামটা বিখ্যাত, রাজু ঘোষ, ওকে। ঠিক আছে, কিন্তু পরিচালক ছিল কল্যাণী মিত্র, কল্যাণী মিত্র। রাজু ঘোষ আর নারায়ণ ঘোষ দুইজন এটাকে সুন্দর মতো পাঠ করতো, হ্যাঁ কথাবার্তা গুলো বলতো, আর কল্যাণী মিত্র এটাকে পরিচালনা করেছিল। ঠিক আছে, এই কোশ্চেনটা আসে, কিন্তু এবার আরেকটু ডিপে গেল, হ্যাঁ আপনার প্রথম পরিচালককে। এখন বোঝা যাচ্ছে পিএসসি ডিপি কোশ্চেন করতেছে। আমরা মাঝে মধ্যে না বিসিএস ক্লাস গুলো পড়াই, সব পড়াইতে চাই, কারণ আমার ভয় লাগে যে আল্লাহ কোন দিক থেকে আসবে বা আসবে না। তখন মাঝে মধ্যে আমার স্টুডেন্ট বলে ভাইয়া একটু কম পড়ান নাই, বিসিএস করেন না, বলে ভাই পড়ানো যায়, কিন্তু অ্যাকচুয়ালি যখন ডিপে কোশ্চেন করবে দেখেন এগুলো কিন্তু আমাদের জন্য একটা অশনি সংকেত যে যদি 51 আমাদের স্পেশাল হয় তখন এইরকম কোশ্চেন আমার আসতে পারে। হ্যাঁ আল্লাহ চাইলে, আল্লাহ যদি খারাপই করে কপাল, হ্যাঁ তো একটু বেশি পড়লে দোষ নাই। তো এখন একটা জিনিস বেশি পড়াই দিই, এটা কি, এই স্বাধীন বাংলার বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতাকে, হ্যাঁ এটা একটু মনে রাখেন। অন্যতম প্রতিষ্ঠাতা বা প্রধান প্রতিষ্ঠাতা বলতে পারেন বেলাল মোহাম্মদ, প্রতিষ্ঠাতা জানা নেই। এখন আমি বই এগুলো সব ঢুকাবো যেহেতু এইসব কোশ্চেন হচ্ছে। বেলাল মোহাম্মদ, হ্যাঁ আর শোনেন, আমাদের কাছে শর্টকাট প্ল্যান লং কাট প্ল্যান সবই আছে। যার কাছে মনে হয় যে না আমি বেশি পড়ি, আমাকে এটা হইতে হবে, যেখান থেকে কোশ্চেন পারবো, তার জন্য আমাদের হ্যাঁ একদম যে এক্সক্লুসিভ প্ল্যান, মানে একটু ভালো মতো পড়াশোনা সবই আছে, শর্টকাটও আছে। হ্যাঁ যেমন আমাদের ডাইজেস্ট আছে, সেখানে আপনারা একটু শর্টকাটে পাবেন। যদি কোশ্চেন সহজ হয়, উল্টাপাল্টা কোশ্চেন আসলো, তখন এই যে ইজি কোশ্চেন পাবো। এমআর আক্তার মুকুল চরমপত্র লিখছে, এগুলো সব তো আমার বিগত বছরের কোশ্চেন। ঠিক আছে, তো বেলাল মোহাম্মদের নামটা মনে রাখেন, প্রতিষ্ঠাতা, আর এই কামাল লোহানী পরিচালক। ওকে বাই। এবার নিচে কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নয়, এটা খুবই সহজ, ম্যাকআফে, নর্টন, হ্যাঁ ক্যাসপারস্কি সবই আমরা হ্যাঁ মোটামুটি অ্যান্টিভাইরাস হিসেবে ইউজ করেছি। ওরাকল অ্যান্টিভাইরাস সফটওয়্যার না। ঠিক আছে, ওকে, এটা একটা সিস্টেম সফটওয়্যার, বা ওরাকল আর অনেক সফটওয়্যার বের করে, এটা হ্যাঁ অ্যান্টিভাইরাস সফটওয়্যার না অ্যাকচুয়ালি, দিস ওরাকল। ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল কবে? 1789, এটার উত্তর, হ্যাঁ ঠিক আছে। এই ফরাসি বিপ্লবটা একটু খুব লম্বা প্রসেসে সংঘটিত হয়েছিল, ওকে। এটা 1789 থেকে শুরু হয়ে 1799 সাল পর্যন্ত, 1799 হ্যাঁ 99 সাল পর্যন্ত সংঘটিত হয়েছিল, হ্যাঁ ওকে। এই যে আমফ্রিস্ট আন্দোলন থেকে শুরু করে প্রেমিয়ার আন্দোলন এই পর্যন্ত, হ্যাঁ এই ফরাসি বিপ্লব সংঘটিত হয়েছিল। আর এখানে আপনার ষোড়শ লুই যে রাজা, হ্যাঁ তার পতন হয় এই ফরাসি বিপ্লবে। ঠিক আছে, হ্যাঁ আর এই ফরাসি বিপ্লবের জনক হচ্ছে রুশো, হ্যাঁ এই জিনিসগুলো আপনারা একটু মনে রাখেন। ঠিক আছে, তারপরে যে ভলতেয়ার, তারা এক একটা বিশেষ ভূমিকা পালন করেছিল। হ্যাঁ নেপোলিয়নকে বলা হয় ফরাসি বিপ্লবের শিশু। এই তথ্যগুলো জানলেই হচ্ছে। এবং ফরাসি বিপ্লব একটা মজার নাম আছে, ঠিক আছে, হ্যাঁ এটা আপনাদের একটু বলি, এটা হচ্ছে আটলান্টিক বিপ্লব, আটলান্টিক, হ্যাঁ বিপ্লব বা রেভলিউশন। আটলান্টিক বিপ্লব এটার নাম বলার ঠিক না, এটা হচ্ছে আটলান্টিক রেভলিউশন একটা পার্ট ছিল এই ফরাসি বিপ্লবটা। এই আটলান্টিক রেভলিউশনের আন্ডারে, হ্যাঁ আপনার যে ব্রিটেনের যে বিপ্লব, মানে আটলান্টিকের পারে যে দেশগুলা, হ্যাঁ ওই যে অনেকটা যে বসন্ত বিপ্লবের মতো। বসন্ত বিপ্লব কি, এই যে আরবের দেশগুলোতে যে বিপ্লবটা হয়েছিল, এই আটলান্টিক পারে দেশগুলোর যে বিপ্লব ওটাকে আটলান্টিক বিপ্লব বলে। তো ফরাসি বিপ্লব এটারই একটা পার্ট। ওকে, লোহায় মরিচা ধরাকে কি বলে? লোহায় মরিচা ধরাকে জারণ বলে। আমরা জানি কি জারণ মানে, আমরা যারা সায়েন্স স্টুডেন্ট এমনি পড়তাম, আমরা জারণ মানে ছাড়ন, হ্যাঁ হ্যাঁ, আমরা ওই যে ইন্টারমিডিয়েটে স্যারের বই পড়তাম না, কি জানি কবির স্যার, তারপরে আরেকটা হাজারি নাগ, হ্যাঁ ওই যে স্যারের বই পড়তাম না ওই সময়, যে জারণ মানে ছাড়ন পড়তাম, জারক মানে কি পড়তাম, গ্রাহক, আমি এই সূত্র দিয়ে মনে রাখতাম। ঠিক আছে, আমি 3টা পর্যন্ত সায়েন্সে পড়ছিলাম, জারণ ছাড়ন জারক গ্রাহক। এমনকি লোহায় মরিচা ধরাকে কি বলে, জারণ বলে। কেন? এখানে যে লোহা, ওইটা কি করে, অক্সিজেন আর পানির সঙ্গে বিক্রিয়া করে, হ্যাঁ ইলেকট্রনটাকে ছেড়ে দেয়, মাইনাস ইলেকট্রন, দুইটা ইলেকট্রন ছাড়ে। এরপরে Fe2O3 মানে ডট NH2O, হ্যাঁ ফেরাস ডাই অক্সাইড আর যে পানি উৎপন্ন করে, এটাই হচ্ছে আমার মরিচার যে এই সংকেত। ঠিক আছে, মরিচা।
তো এটা কি হলো, আমার ইলেকট্রনের ছাড়নের ফলে ঘটনাটা ঘটলো। তাহলে কি মনে ধরার প্রক্রিয়াটা কি বাবা? জারণ প্রক্রিয়া। ইলেকট্রন ছাড়ন কি মানে? জারণ। ইলেকট্রন ছাড়ন ইকুয়াল টু জারণ। এটা আপনারা সায়েন্সের আপনারা সুপার পারেন এই জিনিস, আলহামদুলিল্লাহ। ওকে, ক্লিয়ার? পরেরটা যাই। বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংবিধানের কোন অনুচ্ছেদে? একদম সহজ কোশ্চেন। এটা হচ্ছে সংবিধানের 25 নং অনুচ্ছেদে বাংলাদেশের পররাষ্ট্রনীতির কথা বলা আছে। ঠিক আছে, সকলের সঙ্গে একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবো, অন্যান্য দেশের সার্বভৌমত্ব বিষয়ে কোন বিষয়ে নাক গলাবো না, ওরাও আমার বিষয়ে নাক গলাবে না, এগুলোই লেখা আছে সুন্দর মতো করে। সংবিধান, জাতিসংঘ সনদের মোট অনুচ্ছেদ সংখ্যা কত? এই যে এই জিনিসটা যখন জাতিসংঘের প্রতিষ্ঠা পড়ায়, লন্ডন ঘোষণা থেকে শুরু করে সান ফ্রান্সিসকো সম্মেলন, তখন সুন্দর মতো আমার সান ফ্রান্সিসকো সম্মেলনে, হ্যাঁ এই জিনিসটা লেখা আছে আমাদের স্লাইডে, আমি ক্লাস নেওয়ার সময় এটা নিয়েছি। ঠিক আছে, মানে সুন্দর মতো লেখা আছে 26 জুন 1945 সালে সান ফ্রান্সিসকো সম্মেলনে যখন 50টা দেশ স্বাক্ষর করে। ঠিক আছে, জাতিসংঘ সনদে কয়টা দেশ স্বাক্ষর করছিল? 50টা দেশ স্বাক্ষর করছিল প্রথমে 26 জন, পরে 15ই অক্টোবর 1945 সালে 51তম রাষ্ট্র হিসেবে পোল্যান্ড স্বাক্ষর করছে। যদি প্রশ্ন আসে জাতিসংঘ সনদে কয়টা দেশ স্বাক্ষর করছে, আপনারা 51ই দেখাবেন, কিন্তু এই দিন 50টা দেখাইছিল। এই দিন 19টা অধ্যায়, 19 অধ্যায়, হ্যাঁ, আর 111 ধারা বা অনুচ্ছেদ সম্মিলিত একটা বড় সনদে তারা স্বাক্ষর করেছিল। এটা স্পষ্ট আমাদের ক্লাসে পড়ানো হয়, কিন্তু এগুলো ডিপ কোশ্চেন, এগুলো তো সহজ কোশ্চেন না। প্রশ্ন আসে কি জাতিসংঘ সনদ কোথায় স্বাক্ষর হয়েছে? হ্যাঁ, সনদের লেখককে? আর্কিবোল্ড ম্যাকলিশ। ঠিক আছে, হ্যাঁ লিখে দিই, আর্কিবোল্ড ম্যাকলিশ। হ্যাঁ, ম্যাকলিশ। ঠিক আছে, উনি এটারে করছে। ঠিক আছে, এই জিনিসগুলো আসে কিন্তু। হ্যাঁ, 26 জন স্বাক্ষরিত হয়েছে, এগুলো আসে, কিন্তু এই কোশ্চেনটা আসলে একটু ডিপ। হ্যাঁ, 111টা অনুচ্ছেদ ছিল। ঠিক আছে, এই তো। হ্যাঁ, আমাদের সব শেষ হলো, এই কয়টা কোশ্চেন ছিল। ওকে, ভালো থাকুন, সুস্থ থাকুন। কোন কোশ্চেন আছে আজকে পরীক্ষা নিয়ে আপনাদের মধ্যে, যেহেতু আপনারা জুমে যুক্ত আছেন? কি মনে হচ্ছে কাটমার্ক কেমন হইতে পারে? কোন কোয়ারি আছে? আর না থাকলেই তো সব শেষ। হ্যাঁ, ইনশাআল্লাহ আপনারা ভাইয়া ভালো করে- ভাইয়া আগের এক্সামটারও কোনো কাটমার্ক বলেন না, একটু যদি দুইটা পরীক্ষার কাটমার্ক যদি একটু বলতেন। এটা বলছিলেন কাটমার্ক, এটা কাটমার্কটা কম হবে ভাইয়া। হ্যাঁ, এটা ভাই আজকে মনে হয় পরীক্ষার্থীও কম ছিল ভাইয়া, 800 বা 900 এরকম পরীক্ষার্থী হবে। তাহলে কাটমার্ক কমই হোক, এটাই চাই। এটা আমার কাছে মনে হচ্ছে 55 নিবে থাকলে টাফ। কতজন এটা বলতে পারেন? 10 গুণ তো মনে হয় না নিবে, 600-700 জন তো নেওয়ার প্রশ্নই আসে এর না। আগের বার তো মনে হয় 10 গুণ নিয়েছিল ভাইয়া। হ্যাঁ, একটা ওগুলো তো অল্প সিট ছিল, ধরেন 200 জন নিচ্ছে। পিএসসি কে এতজন আর রিটেন নিবে? রেজিস্টারে কয়জন, সহকারী রেজিস্টারে কয়জন, কয়টা পোস্ট? 59টা সিট, 59। তা নিবে, 10 গুণ নিতেই পারে। ঠিক 600 আছে, এটা পরীক্ষায় তো ভাই আমাদের রুমে পরীক্ষা দিয়ে আসছে 11 জন, আসছে 50 জন।